হলো আইডেন্টিফিকেশন অফ ফ্রেজ এন্ড ক্লজ। ঠিক আছে, আইডেন্টিফিকেশন অফ ফ্রেজ এন্ড ক্লজ। গতকালকে আপনারা দেখেছিলেন হচ্ছে কিভাবে জিরান্ড এবং পার্টিসিপল আইডেন্টিফিকেশন করতে হয়। তো জিরান্ড আইডেন্টিফিকেশনের ক্ষেত্রে হচ্ছে আপনাদের, জিরান্ড পার্টিসিপল আইডেন্টিফিকেশনের ক্ষেত্রে আপনাদের সমস্যা থাকতে পারে। বিশেষ করে কিছু জটিল জটিল প্রশ্ন আছে যেগুলো আসলে জিরান নাকি পার্টিসিপল সেটা আসলে বোঝা যায় না। তবে আমার সাজেশন থাকবে ওই ধরনের জটিল যেই কেসগুলো আছে সেগুলো আপাতত আপনারা স্কিপ করবেন, কারণ পরীক্ষাতে কখনোই এই ধরনের জটিল জিনিস কখনোই আসে না। বিশেষ করে চাকরির পরীক্ষায় এখনো পর্যন্ত কোনো পরীক্ষাতেই এই ধরনের জটিল কোনো জিনিস পরীক্ষাতে আসে নাই। ঠিক আছে, সুতরাং ওইগুলো আপনারা স্কিপ করতে পারেন। কিন্তু যদি আপনি বুঝতে পারেন, কেউ যদি বুঝে থাকেন, তাহলে আপনি পড়ান, অসুবিধা নেই। কিন্তু যাদের কাছে মনে হচ্ছে যে না আমার কাছে একটু জিনিসটা জটিল মনে হচ্ছে, তাহলে সেটা হচ্ছে স্কিপ করতে পারেন। ঠিক আছে। আচ্ছা, এখন আসেন যে আমরা পড়বো হচ্ছে ফ্রেজ এন্ড ক্লজ। আচ্ছা ঠিক আছে, যাদের কনফিউশন লাগছে ক্লাসের শেষে আমাকে আপনারা প্রশ্ন করেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। আজকের ক্লাসে আমরা আসি। আজকে আমরা দেখবো হচ্ছে আইডেন্টিফিকেশন অফ ফ্রেজ এন্ড ক্লজ। ইংরেজি গ্রামারের মধ্যে আমার কাছে মনে হয় সব থেকে জটিল জিনিস হচ্ছে আইডেন্টিফিকেশন অফ ফ্রেজ এন্ড ক্লজ, যে ফ্রেজ এন্ড ক্লজ আইডেন্টিফাই করতে পারা। তা আমি চেষ্টা করব এই জিনিসটাকে সহজভাবে আপনাদের সামনে উপস্থাপন করার জন্য আমি যতটুকু পারি। তো প্রথমে আসেন আমরা একটু প্রিভিয়াস প্রশ্নগুলো দেখি। 48-এ এটা নিয়ে কোনো প্রশ্ন আসে নাই। 46-এ প্রশ্ন আসছে, 46-এ 8টা প্রশ্ন আসছে, 46-এ 3টা প্রশ্ন আসছে। এমনিতে হচ্ছে দেখা যায় প্রতি বিসিএস এ ফ্রেজ এন্ড ক্লজ থেকে প্রশ্ন থাকে না, কিন্তু গত 46 পরীক্ষাতে এই ফ্রেজ এন্ড আইডেন্টিফিকেশন অফ ফ্রেজ এন্ড ক্লজ থেকে হচ্ছে 3টা প্রশ্ন আসছিল। এর আগে 44-এ একটা আসছে, এরপরে 42 43-তে আসে নাই, এর আগে 41-এ আসছে, এরপরে 40 বিসিএস এ আসছে, 38-এ আসছে, 39-এ আসে নাই। তার মানে স্পেশাল বিসিএস এ ফ্রেজ এন্ড ক্লজ থেকে আসলে প্রশ্ন হয় নাই। তার মানে হচ্ছে যে আপনাদের ক্ষেত্রেও স্পেশাল বিসিএস হয়তো প্রশ্ন না হওয়ার সম্ভাবনাই বেশি থাকবে। এখন আসেন যে প্রথমত ফ্রেজ কি এবং হচ্ছে ক্লজ কি, এইটা আগে হচ্ছে জানতে হবে। তবে এইটা জানার আগেও আপনাদেরকে বুঝতে হবে যে সেন্টেন্স আসলে কাকে বলে। আপনারা একটু আমাকে বলেন যে সেন্টেন্স বলতে আসলে আমরা কি বুঝি, বা সেন্টেন্স বলতে কি বোঝানো হবে। বা কেউ যদি আপনাকে প্রশ্ন করে যে একটা সেন্টেন্স আসলে কি, ইংরেজিতেই যদি আহ, বলা হয় যে একটা সেন্টেন্স কি, তাহলে আপনি কি উত্তর করবেন? সেন্টেন্স মানে কি? সেন্টেন্স মানে বলেছেন ক্লজ, শব্দের সমষ্টি, এ গ্রুপ অফ ওয়ার্ডস। এ গ্রুপ অফ ওয়ার্ডস হইলে কি হবে একটা সেন্টেন্স? এ গ্রুপ অফ ওয়ার্ড হইলে কি একটা সেন্টেন্স হবে? এটা ফাইনাইট ভার্ব থাকবে। ওকে, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস হচ্ছে অবজেক্ট। হ্যাঁ, এটা আমরা গতকালকে দেখেছি। মিনিংফুল গ্রুপ অফ ওয়ার্ডস। ওকে, মিনিংফুল গ্রুপ অফ ওয়ার্ডস, গ্রুপ অফ ওয়ার্ডস কতগুলো শব্দের অর্থের সমষ্টি, অর্থ প্রকাশ করে। ওকে, আচ্ছা, বুঝতে পেরেছি। হ্যাঁ, তাহলে আমরা এটা মোটামুটি জানি যে কিছু গ্রুপ অফ ওয়ার্ডস এবং সেখানে একটা মিনিংফুল, সেটা, সেই ওয়ার্ডস গুলো অবশ্যই মিনিংফুল হইতে হবে। যদি মিনিংফুল হয় তখন সেটাকে আমরা সেন্টেন্স বলতে পারবো, এটা আমরা মোটামুটি জানি। এখন আসেন যে আপনাকে আমি আরেকটা অ্যাঙ্গেল থেকে আমি সেন্টেন্সের ধারণাটা দেওয়ার চেষ্টা করছি। সেটা হচ্ছে যে যদি আমরা এরকম বলি যে কোনো একটা শব্দ সমষ্টি বা কোনো একটা শব্দের পরে আপনি যদি সেন্টেন্স কমপ্লিশন মার্কস বসাতে পারেন, তখন সেটাকে সেন্টেন্স বলা যাবে। সেন্টেন্স কমপ্লিশন মার্কসগুলো কোনগুলো? ফুল স্টপ, আশ্চর্যবোধক চিহ্ন এবং হচ্ছে প্রশ্নবোধক চিহ্ন। এগুলো হচ্ছে সেন্টেন্স কমপ্লিশন মার্কস। তাহলে আমি বললাম যে কতগুলো একটা শব্দ হতে পারে বা কতগুলো শব্দ সমষ্টি হতে পারে, সেটার পরে আপনি যদি সেন্টেন্স কমপ্লিশন মার্কসটা বসাতে পারেন, আপনি তো বসাতে পারবেনই, কিন্তু বসানোটা যদি মিনিংফুল হয় তখন সেটাকে আমরা সেন্টেন্স বলতে পারবো। আমি এক্সাম্পল দিই। ধরেন আমি বললাম যে স্টপ, স্টপ, এটার পরে আমি যদি একটা আশ্চর্যবোধক চিহ্ন দেই, তাহলে এটা একটা পুরো মিনিংফুল হচ্ছে কিনা আপনি বলেন তো। স্টপ, এখানে আমি একটা আশ্চর্যবোধক চিহ্ন দিলাম, তাহলে এখান থেকে একটা মিনিংফুল অর্থ পাওয়া যাচ্ছে কিনা? হ্যাঁ, পাওয়া যাচ্ছে, একটা মিনিংফুল অর্থ পাওয়া যাচ্ছে। আবার ধরেন আমি বললাম লুক,
হ্যাঁ, লুক, তাকাও। তাহলে এখান দিয়ে কিন্তু একটা মিনিংফুল অর্থ আমি পাচ্ছি, একটা এটা মিনিংফুল হচ্ছে। সুতরাং আপনি কিন্তু চাইলে এভাবেও চিন্তা করতে পারেন যে কোন একটা কতগুলো শব্দ সমষ্টি, এই শব্দ সমষ্টির পরে আপনি যদি সেন্টেন্স কমপ্লিশন মার্কস বসাতে পারেন, তখন সেটাকে সেন্টেন্স আমরা বলতে পারবো। দেখেন এইখানে কিছু শব্দ সমষ্টি এবং শব্দ রয়েছে। ধরেন প্রথমটা হচ্ছে আই গো। আই গো এর পরে আমি যদি ফুল স্টপ দেই, আমি একটা পূর্ণাঙ্গ বাক্য পাচ্ছি। আই উইল সিং, এটার পরে যদি আমি ফুল স্টপ দেই, আমি একটা পূর্ণাঙ্গ বাক্য পাচ্ছি, পূর্ণাঙ্গ একটা অর্থ হয়। আই গো, আমি যাই। আই উইল সিং, আমি গাইবো। ফায়ার, আপনি যদি আশ্চর্যবোধক চিহ্ন দেন, তাহলে আপনি একটা পূর্ণাঙ্গ বাক্য একটা পাচ্ছেন, একটা অর্থ আপনি পাচ্ছেন। দ্য এপল অন দ্য টেবল, এখানে যদি আমি হচ্ছে যে ফুল স্টপ দেই বা আশ্চর্য চিহ্ন দেই বা প্রশ্নবোধক চিহ্ন দেই, এখানে কি কোনো ধরনের মিনিংফুল অর্থ পাওয়া যাচ্ছে? দ্য এপল অন দ্য টেবল, হয় না, ঠিক না? হয় না। তাহলে এই হয় না যেহেতু, সুতরাং এটা আমার হচ্ছে সেন্টেন্স না, এটা পূর্ণাঙ্গ সেন্টেন্স না। হু আর ইউ, এখানে যদি আমি একটা আশ্চর্যবোধক চিহ্ন অথবা একটা প্রশ্নবোধক চিহ্ন দিই, হ্যাঁ, পাংচুয়েশন মার্কস দেই, তাহলে এখানেও আমি একটা পূর্ণাঙ্গ বাক্য পাচ্ছি। কিন্তু আমি যদি বলি ইফ আই গো, যদি আমি যাই, এটাকে আমার মনের ভাব পূর্ণরূপে প্রকাশ করতে পারছে? ইফ আই গো, যদি আমি যাই। যদি আমি যাই তারপরে কি কিছু একটা আছে। আপনারা জানেন একটা বাংলা বাক্যের তিনটা যোগ্যতা থাকে: আকাঙ্ক্ষা, আসক্তি এবং হচ্ছে যোগ্যতা। তাহলে এইখানে ইফ আই গো, যদি আমি যাই, এরপরে কি, এরপরে কি, সেটা কিন্তু আমার শোনার মতো একটা আগ্রহ আছে। তার মানে এই পুরো বাক্যটা আসলে শেষ হয় নাই। তাহলে আমরা বুঝলাম আসলে সেন্টেন্স আসলে কি। এখন আসেন আমরা একটু দেখব যে ফ্রেজ এবং ক্লজ আসলে কি। দেখেন, ফ্রেজ এবং ক্লজ হচ্ছে, প্রথমে যদি আমরা ক্লজের কথা হচ্ছে চিন্তা করি, যেখানে শব্দগুচ্ছতে, যেই শব্দগুচ্ছগুলোতে একটা ফাইনাইট ভার্ব থাকবে, সেই শব্দগুচ্ছকেই আমরা ক্লজ বলতে পারবো। যেখানে একটা ফাইনাইট ভার্ব থাকবে। গতকালকে আপনারা ফাইনাইট এবং হচ্ছে নন ফাইনাইট ভার্ব দেখেছিলেন। যেমন এইখানে আই গো, আমি যাই, তাহলে এইটা একটা ফাইনাইট ভার্ব। ফাইনাইট ভার্বটা কি? যেই ভার্বটা টেন্স অনুযায়ী চেঞ্জ হবে এবং যেই ভার্বটা সাবজেক্ট অনুযায়ী চেঞ্জ হবে, সেটাকে আমরা ফাইনাইট ভার্ব বলতে পারি। আই গো, এখানে গো একটা ফাইনাইট ভার্ব। আই উইল সিং, এখানে উইল একটা ফাইনাইট ভার্ব। কোন একটা সেন্টেন্সে যদি একটা ভার্ব থাকে, সেটাকে আমরা ফাইনাইট ভার্ব বলতে পারবো এবং সেটাই ফাইনাইট ভার্ব হবে, সেটাই মেইন ভার্ব হবে বা প্রিন্সিপাল ভার্ব হবে। ফায়ার, এই ফায়ারই এখানে ফাইনাইট ভার্ব। দ্য এপল অন দ্য টেবল, এখানে কোনো ধরনের ভার্ব নাই। হু আর ইউ, এখানে একটা ভার্ব আছে আর, এটাই এখানে ফাইনাইট ভার্ব। ইফ আই গো, গো, এখানে গোটাই হচ্ছে ফাইনাইট ভার্ব। তাহলে আমি এই দ্য এপল অন দ্য টেবল এটা ছাড়া বাকি সবগুলোকেই আমি ক্লজ বলতে পারি। দ্য এপল অন দ্য টেবল এটাকে আমি ক্লজ বলতে পারি না, কারণ এখানে কি নাই? এখানে কোনো ভার্ব নাই। যদি ভার্ব না থাকে, বিশেষ করে যদি কোনো ফাইনাইট ভার্ব না থাকে, সেটাকে আমরা বলতে পারবো ফ্রেজ। আর বাকি যা এখানে যতগুলো এক্সাম্পল দেওয়া আছে, সবগুলোই হচ্ছে ক্লজ। তাহলে ক্লজ বলতে যদি আমি তো সেন্টেন্স বলিনি, রাইসা বিনতে রফিক, আমি তো সেন্টেন্স বলিনি, আমি ক্লজ বলেছি। আমি ক্লজ মিনিংফুল হতে পারে, আবার মিনিংফুল নাও হতে পারে, সেটা আমরা যাব আস্তে আস্তে। তাহলে ক্লজ বলতে কি বোঝায়? ক্লজ হচ্ছে মোর দেন ওয়ান ফর্ম, অর্থাৎ আপনার ফর্ম ইউনিট থাকবে হচ্ছে একটার বেশি। ফর্ম ইউনিট মানে কি? ফর্ম ইউনিট ওই যে আপনি এই যে বললাম ফায়ার, তাহলে এখানে তো ফর্ম ইউনিট মাত্র একটা। আসলে কিন্তু একটা না, কারণ এইখানে মনে মনে এর আগে একটা ইউ আছে, ইউ ফায়ার আছে। তাহলে নো ফাইনাইট ভার্ব, যদি কোনো ফাইনাইট ভার্ব না থাকে, তাহলে সেটাকে আমরা হচ্ছে ফ্রেজ বলতে পারি, যদি কোনো ফাইনাইট ভার্ব না থাকে। আর যদি ফাইনাইট ভার্ব থাকে, সেটাকে আমরা ক্লজ বলবো। তাহলে ফ্রেজ মানে হচ্ছে এ গ্রুপ অফ ওয়ার্ডস, অনেকগুলো বা একাধিক শব্দ থাকবে,
কিন্তু সেখানে কোনো ধরনের ফাইনাইট ভার্ব থাকবে না। যদি ফাইনাইট ভার্ব থাকে সেটা হয়ে যায় ক্লজ, আর যদি ফাইনাইট ভার্ব না থাকে সেটা হয়ে যায় ফ্রেজ। ফ্রেজের ক্লজের মধ্যে এইটাই হলো পার্থক্য। এখন এই ফ্রেজ কয়েক রকমের হতে পারে। নাউন ফ্রেজ হতে পারে, অ্যাডজেক্টিভ ফ্রেজ হতে পারে। নাউন ফ্রেজ কাকে বলা হবে? যেই ফ্রেজটা নাউন হিসেবে কাজ করবে তাকে আমরা নাউন ফ্রেজ বলবো, সিম্পল হিসাব। যেই ফ্রেজটা অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করবে সেই ফ্রেজটাকে আমরা অ্যাডজেক্টিভ ফ্রেজ বলবো। যেই ফ্রেজটা অ্যাডভার্ব ফ্রেজ হিসেবে কাজ করবে সেটাকে আমরা অ্যাডভার্ব ফ্রেজ বলবো। এই তিন ধরনের ফ্রেজ ছাড়াও আরো দুই রকমের ফ্রেজ আছে। তার মধ্যে একটা হচ্ছে প্রেপোজিশনাল ফ্রেজ। আমরা নাউন ফ্রেজ, অ্যাডজেক্টিভ ফ্রেজ এবং অ্যাডভার্ব ফ্রেজ বলতে গিয়ে আমরা বলেছি অ্যাডজেক্টিভ ফ্রেজটা অ্যাডজেক্টিভের মতো কাজ করবে, নাউন ফ্রেজটা নাউনের মতো কাজ করবে, অ্যাডভার্ব ফ্রেজটা অ্যাডভার্বের মতো কাজ করবে। তাহলে একইভাবে কি আমরা বলতে পারি যে প্রেপোজিশনাল ফ্রেজ হচ্ছে সেই ফ্রেজটা যেই ফ্রেজটা প্রেপোজিশনের মতো কাজ করবে? না, এইটা কিন্তু আবার বলা যাবে না। আবার ইনফাইনিটিভ ফ্রেজ হচ্ছে সেই ফ্রেজ যে ইনফাইনিটিভের মতো কাজ করবে, এরকম কি বলা যাবে? না, এটা এরকম বলা যাবে না। তাহলে প্রেপোজিশনাল ফ্রেজে বুঝার মতো একটা জিনিস আছে যে প্রেপোজিশনাল ফ্রেজ আসলে কি বা ইনফাইনিটিভ ফ্রেজ আসলে কি। শুরুতে আমরা একটু ইনফাইনিটিভ ফ্রেজ নিয়ে আলোচনা করি। প্রথমে আসেন যে ইনফাইনিটিভ আসলে কি জিনিস। ইনফাইনিটিভ হচ্ছে যখন টু প্লাস হচ্ছে V1 থাকবে, এই স্ট্রাকচারটাকে আমরা ইনফাইনিটিভ বলি। এই যে আমরা এখানে V1 লিখেছি এটা আসলে ভুল, এখানে V1 লেখাটা আসলে সমীচীন নয়। এখানে লিখতে হবে টু প্লাস হচ্ছে ভার্বের বেস ফর্ম। কেন এখানে V1 লেখাটা ভুল? আমরা তো সচরাচর এইভাবেই লিখি। এটার কারণ হলো V1 বলতে ভার্বের কয়েকটা ফর্ম বোঝায়। যেমন ধরেন আমি একটা যদি ভার্ব লিখি গো, এই গো থেকে ভার্বের V1 ফর্ম হইতে পারে গোজ, ভার্বের V1 ফর্ম গোয়িংও হইতে পারে। আবার ধরেন আমি লিখলাম হচ্ছে রিড, এই রিড শব্দটার, রিড ভার্বটার V1 ফর্মটা রিডসও হইতে পারে, আবার V1 ফর্ম কিন্তু রিডিংও হইতে পারে। কিন্তু গো, গোজ, গোয়িং এই ভার্বটার আরো কিন্তু দুইটা ফর্ম আছে। কি ফর্ম? একটা হচ্ছে ওয়েন্ট এবং আরেকটা হচ্ছে গন। তাহলে দেখেন একটা ভার্বের আপনি এরকম চাইলে টোটাল 5টা ফর্ম লিখতে পারেন, এই যে 1, 2, 3, 4 এবং হচ্ছে 5। এই 5টা ফর্মের মধ্যে গো, গোজ, গোয়িং এই তিনটাই হচ্ছে V1 ফর্ম। কিন্তু বেস ফর্ম একটাই, সেটা কোনটা? এই যে শুধু গো, জাস্ট গো, এটাই হচ্ছে বেস ফর্ম। শুধু রিড এইটাই হচ্ছে বেস ফর্ম, এটার সাথে কোনো এস বা ইএস যুক্ত থাকবে না, এইটার সাথে কোনো আইএনজি যুক্ত থাকবে না। তাহলে টু এর পরে টু এর পরে যখন ভার্বের বেস ফর্ম হয় তখন এই টু প্লাস ভার্বের বেস ফর্ম এই পুরোটাকে আমরা ইনফাইনিটিভ বলি, ইনফাইনিটিভ বলি। ঠিক আছে, এখন আসেন এখানে দুইটা বাক্য দেখা যাচ্ছে। হিজ ড্রিম ইজ টু ট্রাভেল দ্য ওয়ার্ল্ড, একটা বাক্য। শি ওয়াকড টু দ্য স্টোর, এটা হচ্ছে দ্বিতীয় বাক্যটা। প্রথম বাক্যটার দিকে খেয়াল করেন, টু এর পরে ট্রাভেল আছে, ট্রাভেল হচ্ছে একটা ভার্ব। তাহলে আমরা বলতে পারি টু প্লাস হচ্ছে ট্রাভেল, এইটা হচ্ছে একটা ইনফাইনিটিভ, এটা হচ্ছে একটা ইনফাইনিটিভ। কিন্তু দেখেন সেকেন্ড বাক্যটাতে টু এর পরে রয়েছে দ্য স্টোর, দ্য স্টোর হচ্ছে একটা নাউন। শি ওয়াকড টু দ্য স্টোর, তাহলে টু এর পরে একটা নাউন রয়েছে। আমরা জানি যে একটা নাউনের আগে, নাউনের আগে সবসময় কি বসে বলেন তো? প্রেপোজিশন বসে। অর্থাৎ প্রেপোজিশনের পরে সবসময় নাউন বা প্রোনাউন বসে। ঠিক আছে, তাহলে যদি আমরা দেখি টু এর পরে ভার্ব আছে সেটাকে আমরা বলবো ইনফাইনিটিভ। যদি আমরা দেখি টু এর পরে নাউন অথবা প্রোনাউন আছে তখন সেই টুটা হয়ে যাবে প্রেপোজিশন। এই ব্যাপারটা বুঝতে পেরেছেন কিনা বলেন তো? এই ব্যাপারটা বুঝতে পেরেছেন? আচ্ছা, তাহলে দেখেন আমরা কি বললাম এতক্ষণ? আমরা বললাম যে টু প্লাস হচ্ছে ভার্বের বেস ফর্ম, টু প্লাস হচ্ছে ভার্বের বেস ফর্ম, এইটাকে আমরা বলবো হচ্ছে ইনফাইনিটিভ, এটাকে আমরা বলবো ইনফাইনিটিভ। আর যদি টু প্লাস হচ্ছে নাউন হয় তাহলে সেই টুটা হয়ে যাবে প্রেপোজিশন। যেমন দেখুন এইখানে যে কয়েকটা এক্সাম্পল দেওয়া আছে,
মাদার অ্যাডভাইস মি নট টু টেল এ লাই, তাহলে টু প্লাস হচ্ছে টেল, তাহলে এটা হচ্ছে একটা ইনফাইনিটিভ। ফ্যাক্টরিজ ইউজ ফুয়েল টু ম্যানুফ্যাকচার প্রবলেম প্রোডাক্টস, তাহলে টু ম্যানুফ্যাকচার, টু এর পরে ম্যানুফ্যাকচার হচ্ছে একটা ভার্ব। আই ওয়াজ অ্যালোন, আই হ্যাড নো ওয়ান টু টক টু, তাহলে টু এর পরে টক আছে, সুতরাং এটা হচ্ছে একটা ইনফাইনিটিভ। ইনফাইনিটিভের অনেক রকম ফাংশন হতে পারে। একটা ইনফাইনিটিভ সাবজেক্ট হিসেবেও বসতে পারে, একটা ইনফাইনিটিভ অবজেক্ট হিসেবে বসতে পারে, একটা ইনফাইনিটিভ অ্যাডজেক্টিভ হতে পারে, একটা ইনফাইনিটিভ অ্যাডভার্বও হতে পারে। আপনি সিম্পল এভাবে মাথায় রাখবেন। গতকালকে আপনারা দেখেছিলেন জিরান্ড এবং হচ্ছে পার্টিসিপল। জিরান্ড নাউন হিসেবেই বসতে পারে, অন্য কোনো ভাবে সে বসে না। সে যেখানে যেখানে নাউন বসতে পারে সেইখানে সেখানে জিরান্ড বসতে পারে। পার্টিসিপল, পার্টিসিপল সে হচ্ছে অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করতে পারে, সে নন ফাইনাইট ভার্ব হিসেবে কাজ করতে পারে, সে হচ্ছে কন্টিনিউয়াস টেন্সের নন ফাইনাইট ভার্ব হতে পারে। আবার এই পার্টিসিপল অ্যাডভার্ব হিসেবে কাজ করতে পারে, যদি আমরা ওই দিকে যাই নাই, অত জটিলতার দিকে আমরা যাই নাই। কিন্তু এই যে ইনফাইনিটিভ, ইনফাইনিটিভটা সাবজেক্ট হিসেবে বসতে পারে, অবজেক্ট হিসেবে বসতে পারে, অ্যাডজেক্টিভ হিসেবে বসতে পারে, আবার অ্যাডভার্ব হিসেবেও বসতে পারে। ঠিক আছে? ইনফিনিটিভের বাংলা কি? ইনফিনিটিভ বাংলা কি আমি জানি না ভাই। ইনফিনিটিভের বাংলা কি আমি জানি না, আপনারা কেউ জানেন? আমি জানি না ইনফিনিটিভ বাংলা আসলে। এখন একটা হচ্ছে ইনফাইনিট, ইনফাইনিট মানে হচ্ছে অসীম, তবে ইনফাইনিটিভের বাংলা কি এটা আমার কাছে মানে এটা জানা জরুরি বলে কখনো আমার মনে হয় নাই। কেন মনে হয় নাই? কারণটা হচ্ছে দেখেন, আমি আমি এটা আমার সাফাই গাচ্ছি না, আপনারা এটা চাইলে সাফাই বলতে পারেন। আবার আপনাদের যদি যুক্তি মনে হয় যে না এটা যুক্তিযুক্ত, সেভাবে চিন্তা করতে পারেন। এখন দেখেন যে আহ, আমরা সাধারণত এই যে একজন একটা প্রশ্ন করেছিলেন যে হচ্ছে ভোকাবুলারি কিভাবে মনে রাখা যায়। দেখেন আমি যেহেতু হচ্ছে এই চাকরির আমি প্রস্তুতি নিচ্ছি আসলে অনেক দিন থাকে, অনেক দিন অনেক আগে থেকেই আমার প্রিপারেশন শুরু হয়েছে। তো ভোকাবুলারি নিয়ে আমি আসলে খুবই ভুগেছি। ঠিক আছে, আমি আমি খুবই ভুগেছি ভোকাবুলারি নিয়ে। তো এখন এই ভোকাবুলারিটা আসলে কিভাবে আপনি মনে রাখতে পারেন। আমরা যেটা করি, ধরেন আম, আপনি একটা ভোকাবুলারি আপনার সামনে আসলো, ধরেন ভোকাবুলারিটা হচ্ছে অ্যাসেটিক। অ্যাসেটিক আমরা কি করি, আমরা ডিকশনারিতে যাই, ডিকশনারিতে গিয়ে এটা তো বাংলা সার্চ করি। হ্যাঁ, অ্যাসেটিক মানে হচ্ছে আপনার অ্যাসেটিক মানে হচ্ছে যিনি খুবই হচ্ছে অস্টিয়ার। হ্যাঁ, অস্টিয়ার মানে হচ্ছে যে আপনার সেইন কোনো মানুষ। হ্যাঁ, সন্ন্যাসী, সন্ন্যাসী। তা আমরা এটা মুখস্থ করি যে অ্যাসেটিক মানে হচ্ছে সন্ন্যাসী, এটা আমরা বাংলা মুখস্থ করি। এরপরে এটার সাথে আমরা একটা সিনোনিম শিখি, একটা একটা বা দুইটা সিনোনিম শিখি, একটা বা দুইটা হচ্ছে আমি অ্যান্টোনিম শিখি। আমরা ভোকাবুলারি সাধারণত এইভাবেই মুখস্থ করি। ভোকাবুলারি শিখার এই পদ্ধতিটা আসলে ভালো কোনো পদ্ধতি না। কেন ভালো পদ্ধতি না? কারণ এইভাবে ভোকাবুলারি মনে থাকে না। আপনারা এখানে যারা আছেন, আমি শিওর সবাই এইভাবেই ভোকাবুলারি মুখস্থ করার চেষ্টা করেন, হয়তো এক্সেপশনাল কয়েকজন থাকতে পারেন। তবে এটা ভোকাবুলারি শিখার ওয়ে না। কেন ওয়ে না? কারণ হচ্ছে আপনি যে বাংলাটা শিখলেন না, এই বাংলাটা আপনি কয়দিন পরে ভুলে যাবেন, এবং ওইটাই হয়, আমরা আসলে ভুলে যাই। তা- তাহলে আপনি ভোকাবুলারিটা কিভাবে শিখবেন? চেষ্টা করবেন যে একটা ইংরেজির মিনিংটা ইংরেজি দিয়ে বোঝার জন্য। ইংরেজি দিয়ে কিভাবে আপনি এটা বুঝতে পারেন? ধরেন একটা শব্দ আমি লিখলাম যে কস্টিক। কস্টিক, কস্টিকটার ইংরেজি মিনিং হচ্ছে এসিডিক। এখন হ্যাঁ, আপনার মনে প্রশ্ন আসতে পারে যে ভাই আমি যদি এসিডিকেরই অর্থ না জানি, সেক্ষেত্রে আমি কেমনে বুঝবো যে কস্টিকের অর্থ কি? এসিডিক মানে হচ্ছে এসিডের মতো, বা ধরেন যেটা হইলো করোসিভ। হ্যাঁ, করোসিভ মানে হচ্ছে যেটা ক্ষয় করতে পারে। ঠিক আছে? এবং সাথে করে আপনার সিনোনিম অ্যান্টোনিম শেখার কোনো প্রয়োজন নাই। এটা হচ্ছে আমার থিওরি, আমি এভাবে এখন পড়ি। কারণ সিনোনিম অ্যান্টোনিম শিখলে কি হয়, ওইটা আসলে মনে থাকে না কখনো। তো তাহলে কি সিনোনিম অ্যান্টোনিম শিখবো না? না, আপনি সিনোনিম অ্যান্টোনিম শিখবেন, তবে সেটা একটা ওয়ার্ডের সাথে সাথে না শিখাটাই ভালো। তাহলে সিনোনিম অ্যান্টোনিমটা কিভাবে শিখা হবে? ধরেন যে আপনি একটা কোন একটা জায়গায় আপনি একটা শব্দ পাইলেন যে আম, ধরেন আপনি পাইলেন যে ডিরাইট। হ্যাঁ, তাহলে এই ডিরাইট মানে হচ্ছে যে
মক করা। ডিরাইট মানে হচ্ছে মক করা, মানে মকের বাংলা হচ্ছে উপহাস করা। ঠিক আছে, তো আপনি ঠিক আছে বললেন ডিরাইট মানে মক করা। আর এই ডিরাইট দিয়ে আপনি আহ, নিচ থেকে 3-4টা বাক্য আপনি লিখলেন যে হ্যাঁ ডিরাইট মানে এইটা, ডিরাইট মানে ওইটা। আচ্ছা, এরপরে পড়তে পড়তে আপনি পেয়ে যাবেন ডিসপ্যারেজ। ডিসপ্যারেজ তখন দেখবেন যে আরে ডিসপ্যারেজ মানে তো মক করা, তাহলে ডিসপ্যারেজ এবং হচ্ছে ডিরাইট এই দুইটা হচ্ছে সিনোনিম। এরপরে আপনি পড়তে পড়তে আপনি পেয়ে যাবেন ডিফেম। ডিফেম মানেও কিন্তু হচ্ছে কারো হচ্ছে যে ডিসরেসপেক্ট করা বা মক করা। তখন আপনি বুঝবেন আরে ডিফেম এবং হচ্ছে ডিসপ্যারেজ এগুলো হচ্ছে সিনোনিম। এরপরে আপনি পড়তে পড়তে পাবেন যে রেভার, হ্যাঁ, অথবা আপনি পেয়ে যাবেন রেসপেক্ট। তাহলে আপনার কাছে মনে হবে তখন যে হ্যাঁ, তাহলে আমি তো আগে পড়ছিলাম ডিফেম, তাহলে এই ডিফেমের অ্যান্টোনিম হচ্ছে রেসপেক্ট। আবার রেসপেক্টের অ্যান্টোনিম সিনোনিম হচ্ছে রেভার। রেভার মানে হচ্ছে পূজা করা, সম্মান করা। ঠিক আছে, তাহলে আপনি যদি এরকম বাংলা মিনিং না পড়ে ইংরেজি মিনিং পড়েন, ম্যাক্সিমাম সময় দেখা যায়, প্রায় সময় দেখা যায় যে বাংলা মিনিং দিয়ে আপনি অর্থ বুঝবেন না। বিশেষ করে যারা যারা পত্রিকা পড়েন তারা এটা হয়তো ভালো বুঝতে পারবেন। প্রায় সময় দেখা যায় যে বাংলা মিনিং দিয়ে অর্থ মিলে না। ঠিক আছে, তো যাই হোক, এটা হচ্ছে কথা প্রসঙ্গে আপনার চলে আসছে। আচ্ছা, এখন আসেন আম, ক্রিয়ার যে রূপে বচন পুরুষ কাল সংক্রান্ত কোনো পরিবর্তন হয় না সেই ক্রিয়ারূপ। ভাই আমি বাংলা গ্রামার খুব একটা পারি না, বাংলা গ্রামারে আমি খুবই দুর্বল, সুতরাং আমি ওই দিক দিয়ে আসলে আমি ওই দিকে যাব না। ঠিক আছে, আমি ইংরেজি গ্রামারটা ইংরেজির মতো করেই হচ্ছে বুঝি। হ্যাঁ, আমি ইংরেজি গ্রামার বাংলা দিয়ে বুঝি না। ঠিক আছে, জি, একটা একটা করে ওয়ার্ড পড়েন, একটা একটা করে আপনি হচ্ছে ওয়ার্ড পড়েন। না, একটু ডিফারেন্স আছে। হ্যাঁ, আপনি যেটা বলছেন ওটা ঠিক আছে। হ্যাঁ, নোভা দাস আপনি যেটা বলছেন ওটা ওটা ঠিক আছে। হ্যাঁ, কিছুটা নুয়ান্স হচ্ছে আছে, কিন্তু সেটা হলো সাটল। সেটা খুব বেশি যে মানে বিগ ডিফারেন্স বাট ওইরকম না। এখন ধরেন আপনি যদি দিনে যদি অন্তত 4টা 5টা করে এরকম ওয়ার্ড পড়েন, তাহলে হচ্ছে যে দেখা যাবে মাস শেষে আপনার অন্তত হচ্ছে 100 বা 80-এর মতো ওয়ার্ড আপনার হয়ে যাবে। এভাবে যদি আপনি 4-5 মাস কন্টিনিউ করেন, তাহলে দেখা যাবে যে আপনার একটা ভোকাবুলারির বিশাল একটা অ্যামাউন্ট দাঁড়িয়ে গিয়েছে। হ্যাঁ, আমরা তো আসলে এ, মানে কন্টিনিউয়াসলি করি না, আমরা দেখা যায় একদিনে 20টা পড়ে ফেলি, একদিনে 30টা পড়ে ফেলি, কিন্তু এরপরে আর কোনো খোঁজ খবর থাকে না। আচ্ছা, যাই হোক, চলেন আমরা আবার হচ্ছে ইনফাইনিটিভের দিকে যাই। ইনফাইনিটিভ আমি যেটা বললাম যে ইনফাইনিটিভ হচ্ছে নাউন হিসেবে সে কাজ করতে পারে, অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করতে পারে, অ্যাডভার্ব হিসেবেও কাজ করতে পারে। যেহেতু বলেছি নাউন হিসেবে কাজ করতে পারে, আমি জাস্ট কয়েকটা এক্সাম্পল লিখি। হ্যাঁ, আমি বুঝাবো না, জাস্ট কয়েকটা এক্সাম্পল লিখি। মানে আমি বললাম আমাদের খুব কমন জানা একটা হচ্ছে বাক্য আছে, টু ইয়ার ইজ হিউম্যান। মানুষ মাত্রই ভুল। এই যে এখানে টু ইর, এটা হচ্ছে সাবজেক্ট পজিশনে বসছে, সুতরাং ইনফিনিটিভ এখানে নাউন হিসেবে কাজ করেছে। আবার ধরেন আমি বললাম যে আই আই ওয়ান্ট টু প্লে। আমি আমি কি চাই, আমি খেলতে চাই। এই যেখানে টু প্লে, টু প্লে হচ্ছে এখানে অবজেক্ট হিসেবে বসছে। ঠিক আছে, আবার এই ইনফাইনিটিভটা কিন্তু হচ্ছে আপনার অ্যাডভার্ব হিসেবেও সে কাজ করতে পারে। আবার সে এখানে হচ্ছে অ্যাডজেক্টিভ হিসেবেও হচ্ছে আপনার কাজ করতে পারে। যেমন ধরেন আমি বললাম যে যেমন ধরেন বললাম এরকম যে আই স হিম, আই স হিম টু গো। এখানে এই টু গোটা হচ্ছে কমপ্লিমেন্ট হিসেবে যে এখানে বসছে। ঠিক আছে, আবার দেখা যায় যে ইনফাইনিটিভ হচ্ছে অ্যাডভার্বকেও সে অ্যাডজেক্টিভকে মডিফাই করতে পারে, তখন সে অ্যাডভার্ব হয়ে যায়। যেমন ধরেন আমি বললাম যে উম, যেমন ধরেন বললাম ইংলিশ ইজ ভেরি হার্ড, ইংলিশ ইজ ভেরি হার্ড। তাহলে হার্ডটা হচ্ছে অ্যাডজেক্টিভ, হার্ডকে আমি মডিফাই করার জন্য দিলাম হচ্ছে লার্ন, ভেরি হার্ড টু লার্ন। তাহলে এখানে এই যে হার্ডকে মডিফাই করছে টু লার্ন, এই টু লার্ন হচ্ছে অ্যাডভার্ব। তো যাই হোক, এগুলো হচ্ছে ইনফাইনিটিভের ব্যাপার স্যাপার। আচ্ছা, এরপরে আসেন, না না, আইডেন্টিফিকেশন অফ পার্টস অফ স্পিচ আমরা যখন একটা একটা করে পার্টস অফ স্পিচ পড়বো তখন এগুলো আরো ভালোভাবে আমরা জানতে পারবো, গতকালকের ক্লাস না। আচ্ছা, এখন আসেন
তাহলে এগুলো হচ্ছে আমাদের ইনফাইনিটিভ ফ্রেজ, ঠিক আছে। তাহলে এখানে এখানে দেখেন, টু হ্যাভ আ বিগ ড্রিম রিকোয়ার্স দ্য সেম এফোর্ট অ্যাজ হ্যাভিং আ স্মল ড্রিম। তো দেখেন এই যে টু হ্যাভ এ বিগ ড্রিম, এখানে টু আছে, টু এর পরে হ্যাভ আছে, তাহলে এইটা হচ্ছে একটা ইনফাইনিটিভ ফ্রেজ, এবং ইনফাইনিটিভ ফ্রেজটা এখানে সাবজেক্ট পজিশনে বসছে। টু ইনভেন্ট অ্যান এয়ারপ্লেন ইজ নাথিং, তাহলে এখানে টু ইনভেন্ট এন এয়ারপ্লেন, এটা হচ্ছে একটা ইনফাইনিটিভ, ঠিক আছে। টু বিল্ড ওয়ান, এটাও একটা ইনফাইনিটিভ ফ্রেজ। টু ফ্লাই, এটা হচ্ছে একটা ইনফাইনিটিভ ফ্রেজ, ঠিক আছে। এখন আসেন এই ইনফাইনিটিভ ফ্রেজগুলো এখানে কি হিসাবে বসছে। দেখেন, আমরা একটু আগেই নাউন ফ্রেজ, অ্যাডজেক্টিভ ফ্রেজ এবং অ্যাডভার্ব ফ্রেজ আমি বলেছি, কিন্তু কোথায় কোথায় নাউন ফ্রেজ হয়, কোথায় কোথায় অ্যাডজেক্টিভ ফ্রেজ হয়, কোথায় কোথায় অ্যাডভার্ব ফ্রেজ হয়, সেটা আমি এখনো আপনাদেরকে বলি নাই। কেন বলি নাই একটু পরে বুঝতে পারবেন। এখানে দেখেন ইনফাইনিটিভ ফ্রেজটা কোন জায়গাটাতে বসছে। ইনফাইনিটিভ ফ্রেজ এখানে সাবজেক্ট পজিশনে বসছে, সাবজেক্ট পজিশনে বসছে। আমরা জানি সাবজেক্ট পজিশনে কে বসতে পারে, নাউন অথবা হচ্ছে প্রোনাউন সাবজেক্ট পজিশনে বসতে পারে। তাহলে সাবজেক্ট পজিশনে নাউন প্রোনাউন বসলে এইখানে টু হ্যাভ এ বিগ ড্রিম, এটা হচ্ছে একটা নাউন ফ্রেজ। টু ইনভেন্ট এন এয়ারপ্লেন, এটা হচ্ছে একটা নাউন ফ্রেজ, কারণ সে সাবজেক্ট পজিশনে বসছে। টু বিল্ড ওয়ান, এটা সাবজেক্ট পজিশনে বসছে, সুতরাং এটা হচ্ছে একটা নাউন ফ্রেজ। বাট টু ফ্লাই ইজ এভরিথিং, টু ফ্লাই এটা হচ্ছে ইজ এর সাবজেক্ট, সুতরাং এখানে সবগুলোই হচ্ছে নাউন ফ্রেজ হিসেবে বসছে, ঠিক আছে। আচ্ছা, এখানে আসেন, হি হেল্পড, সে আমাকে সাহায্য করলো। টু বিল্ড দ্য রুফ, নোবডি ওয়ান্টস টু হিয়ার লং স্পিচেস, কেউই হচ্ছে লম্বা বক্তব্য শুনতে চায় না, যেমন আপনারা লম্বা ক্লাস করতে চান না। আচ্ছা দেখেন, এখানে ওয়ান্টকে যদি আমি প্রশ্ন করি যে কেউ কি চায় না, তাহলে কি দিয়ে প্রশ্ন করলে আমি উত্তর পাচ্ছি টু হিয়ার লং স্পিচেস, যে কেউই লম্বা বক্তব্য শুনতে চায় না। তাহলে এখানে টু হিয়ার লং স্পিচেস এটা হচ্ছে এই ওয়ান্টের অবজেক্ট হিসেবে বসছে। তাহলে আমরা জানি অবজেক্ট পজিশনে কে বসতে পারে, নাউন অথবা প্রোনাউন বসতে পারে। সুতরাং এই যে টু হিয়ার লং স্পিচেস, এটা হচ্ছে একটা নাউন, নাউন ফ্রেজ, ঠিক আছে। আচ্ছা এখন আসেন, এই আমি কি ক্লজ এখনো পড়াইছি লেনোভো? আপনি যে ক্লজ বলছেন, আমি কি এখনো ক্লজ পড়াইছি? আচ্ছা এরপরে আসেন, হি হেল্পড টু বিল্ড দ্য রুফ, এইটা বলেন তো, এটা কি অবজেক্ট পজিশনে বসছে নাকি অবজেক্ট পজিশনে বসা নাই বলেন তো? আপনাদের কি মনে হয়, এটা একটু আপনারা মতামত জানান। হি হেল্পড টু বিল্ড দ্য রুফ, এই টু বিল্ড দ্য রুফ কি অবজেক্ট পজিশনে বসছে নাকি বসে নাই? বসেছে। আচ্ছা দেখেন, এটা এটা সমস্যা হচ্ছে, আমরা যদি ধরেন এই হেল্পকে কেন দিয়ে প্রশ্ন করি, আপনার কাছে মনে হবে এখানে আপনি একটা উত্তর পাচ্ছেন যে হি হেল্পড, সে আমাকে হেল্প করেছে। কেন হেল্প করেছে? টু বিল্ড দ্য রুফ, সে আমাকে ছাদ বিল্ড করতে হেল্প করেছে। এটা অনেকের মনে এই প্রশ্নটা আসতে পারে, কিন্তু দেখেন ব্যাপারটা হচ্ছে হি হেল্প, সে আমাকে হেল্প করেছে। আপনি যদি প্রশ্নটা বুঝেন, কি করতে হেল্প করেছে, কি কি করতে হেল্প করেছে? ছাদ তৈরিতে হেল্প করেছে। কেন হেল্প করেছে সেটা কিন্তু উত্তর এখানে নাই আসলে। সে আমাকে পছন্দ করে, এই কারণে হেল্প করতে পারে। সে আমাকে আমি তাকে টাকা দিয়েছি, এই কারণে সে আমাকে হেল্প করতে পারে। অথবা সে খুবই হচ্ছে বেনিভোলেন্ট, সে পার্সন, সে খুবই পরোপকারী একজন মানুষ, সে এই এই কারণে আমাকে হেল্প করেছে। কিন্তু কেনর উত্তর আমি পাচ্ছি না। এবং এই যে হেল্প, হেল্প হচ্ছে একটা ট্রানজিটিভ ভার্ব, হেল্প হচ্ছে একটা ট্রানজিটিভ ভার্ব। হেল্পের ট্রানজিটিভ ভার্ব হওয়ার কারণে এটার পরে সবসময় অবজেক্ট আসবে, কারণ হেল্প হচ্ছে ট্রানজিটিভ। তাহলে এই যে টু বিল্ড দ্য রুফ, এটা হচ্ছে হেল্পের অবজেক্ট, যেহেতু অবজেক্ট সুতরাং এইটাও একটা নাউন ফ্রেজ, এনপি। আমি এনপি দিয়ে লিখলাম, কিন্তু এটাকে মাঝে মধ্যে কেউ কেউ অ্যাডভার্ব বলে ফেলেন এবং সেটা ভুলে বলে ফেলেন, ঠিক আছে। আচ্ছা এরপরে আসেন, তাহলে এগুলো হচ্ছে নাউন হিসেবে বসছে। এখানে আসেন, দ্য অফিসার রিটার্নড, অফিসার ফেরত আসলো। টু হেল্প দ্য ইন্সপেক্টরস, ইন্সপেক্টরদের হেল্প করতে ফেরত আসলো। এখন আসেন এইখানে, এই যে রিটার্ন, রিটার্নের পরে যে টু হেল্প দ্য ইন্সপেক্টরস, আমরা দেখেছিলাম যে
অ্যাডভার্ব আমরা কিভাবে বের করতে পারি? অ্যাডভার্ব আমরা কিভাবে বের করতে পারি? কেউ কি জানেন অ্যাডভার্ব কিভাবে বের করা যায়? অ্যাডভার্ব কিভাবে বের করা জানেন? আচ্ছা, আমরা অ্যাডভার্ব বের করার জন্য অ্যাডভার্বকে প্রশ্ন করতে পারি হাউ, হোয়েন, হোয়াই, হোয়ার। কখন, কোথায়, কিভাবে, কেন দিয়ে প্রশ্ন করলে যে উত্তরটা আমরা পাবো সেটা হচ্ছে অ্যাডভার্ব। এখানে দেখেন দ্য অফিসার রিটার্ন, ফেরত আসলো, টু হেল্প দ্য ইন্সপেক্টরস। তাহলে আপনি যদি এই রিটার্নকে প্রশ্ন করেন যে অফিসার কেন ফেরত আসলো, তাহলে উত্তর পাচ্ছেন টু হেল্প দ্য ইন্সপেক্টরস, ইন্সপেক্টরদেরকে হেল্প করার জন্য আসছে। সুতরাং এই টু হেল্প দ্য ইন্সপেক্টরস এটা হচ্ছে এখানে অ্যাডভার্ব হিসেবে কাজ করেছে। এখন এখানে যে কনফিউশনটা হয় যে ঠিক আছে ভাই বুঝলাম এটা অ্যাডভার্ব হিসেবে কাজ করেছে, কিন্তু এটা তো একটা ইনফাইনিটিভ ফ্রেজ। টু হেল্প, টু হেল্প একটা ইনফাইনিটিভ ফ্রেজ, তাহলে এটা দুইটাই হয়, এটা একই সাথে ইনফাইনিটিভ ফ্রেজও হয়, আবার এটা একই সাথে অ্যাডভার্ব হয়, এটা দুইটা উত্তরই হয়। এন্ড কথা হচ্ছে পরীক্ষায় যদি আসে অপশন যদি দুইটা থাকে তাইলে আমরা কি করব, এটা হচ্ছে আপনাদের প্রশ্ন। পরীক্ষাতে অপশন দুইটা থাকবে না, পরীক্ষাতে আসলে একটা অপশনই থাকবে। যদি দুইটা অপশন থাকে তাহলে আপনি স্কিপ করবেন, কারণ স্কিপ করা ছাড়া এটার কোনো উপায় নাই। ঠিক আছে, আচ্ছা এরপরে আসেন তাহলে এটা বলেন তো, এই যে টু দা মিউজিয়াম, এটা কি ইনফিনিটিভ ফ্রেজ কিনা? এখানে এই টুটা ইনফিনিটিভ নাকি প্রেপোজিশন বলেন তো? এই টুটা কি বলেন তো, ইনফিনিটিভ নাকি প্রেপোজিশন? গুড, তাহলে এইখানে এই টুটা হচ্ছে প্রেপোজিশন। কেন প্রেপোজিশন? কারণ এই যে দা মিউজিয়াম, দা মিউজিয়াম হচ্ছে একটা নাউন। তাহলে আমরা জানি টু এর পরে যদি নাউন বসে তখন সেইটা ইনফিনিটিভ হিসেবে কাজ করে না, সেটা প্রেপোজিশন হিসেবে কাজ করে। তাহলে এটা হচ্ছে একটা যে টু দা মিউজিয়াম, এইটা হচ্ছে একটা প্রেপোজিশনাল ফ্রেজ। দেখেন আমরা এখন প্রেপোজিশনাল ফ্রেজে চলে আসছি। তাহলে প্রেপোজিশনাল ফ্রেজ কাকে বলবেন? সবসময় মাথায় রাখবেন একটা প্রেপোজিশনাল ফ্রেজ সবসময় একটা প্রেপোজিশন দিয়ে শুরু হয় এবং একটা নাউন দিয়ে শেষ হয়। খেয়াল করেন, যেই ফ্রেজটা একটা প্রেপোজিশন দিয়ে শুরু হবে এবং একটা নাউন দিয়ে শেষ হবে সেই ফ্রেজটাকে আমরা প্রেপোজিশনাল ফ্রেজ বলতে পারবো। প্রেপোজিশন প্লাস হচ্ছে নাউন, এটাই হচ্ছে প্রেপোজিশনাল ফ্রেজের স্ট্রাকচার। এখন এই যে প্রেপোজিশনাল ফ্রেজ, এই প্রেপোজিশনাল ফ্রেজটা দুই ধরনের হতে পারে। সেটা কি? সেটা হচ্ছে এই প্রেপোজিশনাল ফ্রেজটা ক্ষেত্র বিশেষে অ্যাডভার্ব হিসেবে কাজ করে, আবার এই প্রেপোজিশনাল ফ্রেজটা ক্ষেত্র বিশেষে অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করে। তার মানে প্রেপোজিশনাল ফ্রেজ একই সাথে হয় সে অ্যাডভার্ব ফ্রেজ হবে আর না হয় সে অ্যাডজেক্টিভ ফ্রেজ হবে। কিভাবে হয় সেটা একটু দেখেন। দ্য বুক, বইটা, ইজ অন দ্য টেবিল, টেবিলের উপরে। তাহলে দেখেন এখানে অন আছে, এরপরে দ্য টেবিল আছে, নাউন প্লাস প্রেপোজিশন প্লাস নাউন আছে, সুতরাং এইটা একটা প্রেপোজিশনাল ফ্রেজ। প্রেপোজিশনাল ফ্রেজকে আমি ডাবল পি দিয়ে লিখছি, প্রেপোজিশনাল ফ্রেজ। এখন আসেন আমি যদি এই ইজকে প্রশ্ন করি যে বইটা কোথায়, হোয়ার, হোয়ার, হোয়ার দিয়ে আমি উত্তর পাচ্ছি কিনা? হোয়ার দিয়ে আমি উত্তর পাচ্ছি। যেহেতু আমি হোয়ার দিয়ে উত্তর পাচ্ছি, সুতরাং এই প্রেপোজিশনাল ফ্রেজটা একটা অ্যাডভার্বিয়াল ফ্রেজ। এটা বুঝতে পেরেছেন কিনা বলেন তো? এটা বুঝতে পেরেছেন যে কিভাবে অ্যাডভার্ব ফ্রেজ হইলো, এটা বুঝতে পেরেছেন কিনা? ওকে, গুড। এখন আসেন আই ডোন্ট বিলিভ ইন হোয়াট হি সেইজ, আই ডোন্ট বিলিভ ইন হোয়াট হি সেইজ। তাহলে দেখেন এই যে ইন হোয়াট, আই ডোন্ট বিলিভ, আমি কোথায় বিশ্বাস করি না? ইন হোয়াট হি সেইজ। তাইলে ইন হোয়াট হি সেইজ, তাহলে এই হচ্ছে একটা ইন। এই ইনের পরে আমরা জানি প্রেপোজিশনের পরে সবসময় নাউন বসে। তাহলে এই যে হোয়াট হি সেইজ, এটা কি একটা ফ্রেজ নাকি ক্লজ বলেন তো? হোয়াট হি সেইজ কি ফ্রেজ নাকি ক্লজ? হোয়াট হি সেইজ কি ফ্রেজ নাকি ক্লজ? গুড, হোয়াট হি সেইজ হচ্ছে ক্লজ। তাইলে কি এটা আমি বলবো এটা একটা প্রেপোজিশনাল ক্লজ? তাহলে কি আমি বলবো এটা একটা প্রেপোজিশনাল ক্লজ বলেন তো? হ্যাঁ, যুক্তি অনুযায়ী এটা একটা প্রেপোজিশনাল ক্লজই হয় যুক্তি অনুযায়ী, কারণ এই যে ইন, ইনের পরে ক্লজ আছে, তাহলে এটা প্রেপোজিশনাল ক্লজ। কিন্তু ধারণাটা হচ্ছে ইংরেজি গ্রামারে প্রেপোজিশনাল ক্লজ বলতে কোনো শব্দ নাই, কোনো ফ্রেজ নাই। প্রেপোজিশনাল
ক্লজ হইলেও সেটাকে প্রেপোজিশনাল ফ্রেজই বলে, আর প্রেপোজিশনাল ফ্রেজ হলে তো সেটা প্রেপোজিশনাল ফ্রেজ বলেই। প্রেপোজিশনাল ক্লজ নামে কোনো কিছু ইংলিশ গ্রামারে নাই। বুঝেন নাই? বুঝেন নাই? আচ্ছা, আবার বোঝাচ্ছি। এখানে দেখেন, শি হ্যাজ বিন ওয়েটিং, সে অপেক্ষা করছে, সিন্স দ্য মুভি ইন্ডেড। শি হ্যাজ বিন ওয়েটিং, সে অপেক্ষা করছে, সিন্স দ্য মুভি ইন্ডেড। ঠিক আছে, মুভি শেষ হওয়া পর্যন্ত সে অপেক্ষা করছে। এখন আসেন, এই সিন্স হচ্ছে এখানে প্রেপোজিশন। প্রেপোজিশনের পরে সবসময় আমরা জানি, একটু আগে আমরা দেখেছি নাউন বসে। এখন প্রেপোজিশনের পরে যে নাউন বসবে, এই নাউনটা কি হইতে পারে? এই নাউনটা নাউন ফ্রেজও হইতে পারে, আবার এই নাউনটা নাউন ক্লজও হইতে পারে। যদি দেখে আমরা শব্দগুচ্ছ আছে তাহলে নাউন ফ্রেজ, যদি দেখে এই শব্দগুচ্ছের মধ্যে ফাইনাইট ভার্ব আছে তাহলে ক্লজ। তাহলে দেখেন, এই যে মুভি ইন্ডেড, এখানে ইন্ড এইটা হচ্ছে ভার্ব, ফাইনাইট ভার্ব। তা যেহেতু ফাইনাইট ভার্ব আছে, সুতরাং এটা হচ্ছে একটা ক্লজ। তাহলে আমরা তো জানি প্রেপোজিশনের পরে সবসময় নাউন বসে, তার মানে এটা একটা নাউন ক্লজ, এই যে সিন্স এর পরের অংশটুকু। তাহলে আমি যদি সিন্স সহ হিসাব করি, সিন্স সহ যদি পুরোটাকে আমি হিসাব করি, তাহলে এটাকে আমি কি বলবো? প্রেপোজিশনাল ক্লজ বলবো। মানে যুক্তি অনুযায়ী, মানে যুক্তি অনুযায়ী তো প্রেপোজিশনাল ক্লজ বলারই কথা, কিন্তু ইংরেজি গ্রামারে প্রেপোজিশনাল ক্লজ নামে কোনো শব্দ নাই। যেটা আছে সেটা হচ্ছে প্রেপোজিশনাল ফ্রেজ। তো এটাই বললাম যে সবসময় মাথায় রাখবেন যে প্রেপোজিশনাল ক্লজ হইলেও প্রেপোজিশনাল ফ্রেজই হয়, আর প্রেপোজিশনাল ফ্রেজ হলে তো প্রেপোজিশনাল ফ্রেজ হবেই। ঠিক আছে, ফ্রেজার ক্লজের পার্থক্য এখন আমি বলবো না, কারণ ফ্রেজার ক্লজের পার্থক্য অলরেডি অলরেডি বলে ফেলছে। এই আপনারা বলেন, ফ্রেজ ক্লজের পার্থক্য কি বলেন তো? ভার্ব দিয়ে শেষ, তাহলে কি এটা প্রেপোজিশনাল? আচ্ছা, দেখেন, আমি একটু আগে যেটা বলেছি যে একটা প্রেপোজিশনাল ফ্রেজ সবসময় নাউন দিয়ে শেষ হবে, নাউন দিয়ে শেষ হবে। আচ্ছা, এখন আসেন, প্রেপোজিশন, প্রেপোজিশনের পরে বলছি হচ্ছে নাউন দিয়ে শেষ হয়। এখন এই যে নাউনটা, এই নাউনটা নাউন ফ্রেজ হইতে পারে, অথবা এই নাউনটা নাউন ক্লজও হইতে পারে। তাহলে নাউন ফ্রেজ মানে যে ফ্রেজটা নাউন হিসেবে কাজ করতেছে, নাউন ক্লজ তার মানে যে ক্লজটা নাউন হিসেবে কাজ করে। তাহলে প্রেপোজিশনের পরে নাউন হইলেই হইছে। এখন সেটা কি ক্লজ নাকি ফ্রেজ, সেটা আপনার চিন্তা করার কোনো প্রয়োজন নাই। নাউন আছে, তার মানে এটা ঠিকঠাক আছে। এখন এইখানে যে বাক্যগুলো আছে, এইখানে যে বাক্যটা আপনি দেখলেন, এইটা হচ্ছে একটা, এই যে সিন্স দ্য মুভি ইন্ডেড, এই পুরোটা, এই যে দ্য মুভি ইন্ডেড, এই পুরোটা হচ্ছে নাউন ক্লজ। তো এই যে প্রেপোজিশন পরে নাউন তো আসলো, এই নাউন দিয়ে তো শেষ হইলো। এইটাই হচ্ছে মেন স্ট্রাকচারটা, বুঝতে পেরেছেন কিনা? দে স্টুড ইন ফ্রন্ট অফ মি। জি, এখানে ইন ফ্রন্ট অফ এ পুরোটাই হচ্ছে প্রেপোজিশন, ইন ফ্রন্ট অফ এ পুরোটাই হচ্ছে প্রেপোজিশন। আর আপনি যদি প্রেপোজিশন ফ্রেজ বলেন তাহলে হলো ইন ফ্রন্ট অফ মি, এই পুরোটা হচ্ছে প্রেপোজিশনাল ফ্রেজ। এই ইনফাইনিটিভে নাউন থাকে? ইনফাইনিটিভে নাউন থাকে? আমি আমি কি বলছি ইনফাইনিটিভে নাউন থাকে? ইনফাইনিটিভের স্ট্রাকচার কি? টু প্লাস ভার্বের বেস ফর্ম না? ইনফাইনিটিভের স্ট্রাকচার টু প্লাস ভার্বের বেস ফর্ম। ইনফাইনিটিভে নাউন কোত্থেকে আসবে? আচ্ছা, এখন আসেন, প্রেপোজিশনাল ফ্রেজ অ্যাডভার্ব হিসেবে কাজ করতে পারে, আবার অ্যাডজেক্টিভ হিসেবেও কাজ করতে পারে। ঠিক আছে, দেখেন, দ্য বুক, এই অন দ্য শেলফ, এটা যদি আপনি এখানে চিন্তা করেন যে এটা এখানে নাই, তাহলে বাক্যটা হবে দ্য বুক ইজ মাইন, দ্য বুক ইজ মাইন। আচ্ছা, এখন আসেন, বললেন যে এই বইটা আমার। এখন আপনি এই দ্য বুককে আরেকটু নির্দিষ্ট করার জন্য বললেন দ্য বুক অন দ্য শেলফ, শেলফের উপরের বইটি আমার। তাহলে এখন দেখেন তো, এই যে অন দ্য শেলফ, এটা বুককে মডিফাই করছে কিনা একটু খেয়াল করেন। অন দ্য শেলফ এটা বুককে মডিফাই করছে কিনা? ধরেন আমি বললাম এই যে হচ্ছে রাফিদ, হ্যাঁ, আমি বললাম যে রাফিদ
ইজ মাই ফ্রেন্ড, রাফিদ ইজ মাই ফ্রেন্ড। তাহলে এখন আমি যদি ধরেন আমার কমিউনিটিতে কয়েকজন রাফিদ আছে, ঠিক আছে, আমার কমিউনিটিতে কয়েকজন রাফিদ আছে, এর মধ্যে যে আমার ফ্রেন্ড তার বাড়ি হচ্ছে যে ঢাকা, আমি বললাম রাফিদ ফ্রম ঢাকা ইজ মাই ফ্রেন্ড। তাহলে ঢাকার যে রাফিদ আছে সে আমার বন্ধু। এই যে বললাম ফ্রম ঢাকা, তাহলে ফ্রম ঢাকা দিয়ে আমি রাফিদকে মডিফাই করছি। অন দ্য শেলফ এটা দিয়ে আমি দা বুককে মডিফাই করছি। সুতরাং এটা হচ্ছে এখানে অ্যাডজেক্টিভ। হ্যাঁ, এই যে একজন দুইজন অ্যাডভার্ব বলে ফেলছেন। ভাই, এই যে অন দ্য শেলফ, এই অন দ্য শেলফের সাথে দা বুকের সম্পর্ক নাকি ইজের সম্পর্ক? অন দ্য শেলফের সাথে কার সম্পর্ক? ইজের সম্পর্ক নাকি দা বুকের সম্পর্ক? দা বুকের সম্পর্ক, নাউনের সম্পর্ক, সুতরাং অ্যাডজেক্টিভ। ঠিক আছে। আচ্ছা, এখানে দেখেন দ্য ম্যান উইথ দ্য ব্লু হ্যাট, দ্য ম্যান উইথ দ্য ব্লু হ্যাট ইজ মাই আঙ্কেল। এখানে দেখেন নীল হ্যাট পরিহিত মানুষটি আমার আঙ্কেল, নীল হ্যাট পরিহিত মানুষটি। তাহলে যে উইথ দ্য ব্লু হ্যাট এটা মডিফাই করতেছে দ্য ম্যানকে। সুতরাং এই যে উইথ দ্য ব্লু হ্যাট এটা একই সাথে প্রেপোজিশনাল ফ্রেজ এবং একই সাথে অ্যাডজেক্টিভ ফ্রেজ, দুইটাই হয়। এরপর দেখেন শি র্যান ইনটু দ্য হাউস, শি র্যান ইনটু দ্য হাউস, সে দৌড়াইলো বাড়ির ভিতরে। এখন আসেন, আপনি যদি র্যানকে প্রশ্ন করেন হোয়ার, তাহলে আপনি উত্তর পাচ্ছেন কি ইনটু দ্য হাউস। তাইলে এই যে ইনটু দ্য হাউস এটা একই সাথে প্রেপোজিশনাল ফ্রেজ এবং একই সাথে হচ্ছে অ্যাডভার্ব ফ্রেজ। ওকে, হি কমপ্লিটেড দ্য প্রজেক্ট ইন এ হারি। এটা বলেন তো, এটা তো একটা প্রেপোজিশনাল ফ্রেজ, এটা কি অ্যাডভার্ব হবে নাকি অ্যাডজেক্টিভ হবে? দেখি এটা একটু বলেন তো। হি কমপ্লিটেড দ্য প্রজেক্ট ইন এ হারি, শি কমপ্লিটেড দ্য প্রজেক্ট ইন এ হারি। আচ্ছা, এখন দেখেন হি কমপ্লিট দ্য প্রজেক্ট, সে প্রজেক্টটা কমপ্লিট করেছে। কিভাবে কমপ্লিট করেছে? খুব দ্রুত। কিভাবে? হাউ দিয়ে আপনি প্রশ্ন করতে পারছেন, হাউ, কিভাবে কমপ্লিট করেছে? খুব দ্রুত কমপ্লিট করেছে। সুতরাং এটা ইন আছে, ইনের পরে এ হারি আছে, সুতরাং এটা একটা প্রেপোজিশনাল ফ্রেজ, আবার এইটা একটা অ্যাডভার্বিয়াল ফ্রেজ, অ্যাডভার্বিয়াল ফ্রেজ। ঠিক আছে, তাহলে আমরা মোটামুটি ফ্রেজ সম্পর্কে আইডিয়া পেয়েছি। আমরা ক্লজ সম্পর্কে আইডিয়া পেলে ফ্রেজের আইডিয়াটা আরো ভালো করে আমরা বুঝবো। আচ্ছা, এখন আসেন আমরা হচ্ছে একটু ক্লজেরটা দেখি। নাউনকে মডিফাই করলে, জি, নাউনকে মডিফাই করলে অ্যাডজেক্টিভ, নাউন বা প্রোনাউনকে মডিফাই করলে অ্যাডজেক্টিভ, আর নাউন প্রোনাউন ছাড়া যে কোনো কিছুকে মডিফাই করলে অ্যাডভার্ব হয়। অ্যাডভার্ব হচ্ছে যে কোনো কিছুকেই মডিফাই করতে পারে, এটা আমরা অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্বের ক্লাসে দেখব। ঠিক আছে, সামারিটা সামারিটা এই ক্লজের মধ্যে সামারি হয়ে যাবে। ঠিক আছে, এই ক্লজের মধ্যে সামারি আছে, একটু ভালো করে খেয়াল করেন। আচ্ছা, ক্লজ, ক্লজ কাকে বলে? একটু আগে আমরা দেখেছিলাম যে শব্দগুচ্ছ বা শব্দ সমষ্টি যেখানে একটা ফাইনাইট ভার্ব থাকবে। যেমন এই যে আই গো, এখানে একটা ফাইনাইট ভার্ব আছে। আবার ইফ আই গো, এখানেও একটা ফাইনাইট ভার্ব আছে। আই উইল সিং, এখানেও একটা ফাইনাইট ভার্ব আছে। আবার ইফ আই গো আই উইল সিং, এখানে দুইটা ফাইনাইট ভার্ব আছে, একটা হচ্ছে গো এবং আরেকটা হচ্ছে উইল। তাহলে কোন শব্দগুচ্ছের মধ্যে যদি ফাইনাইট ভার্ব থাকে তখন সেটাকে আমরা ক্লজ বলি। এটা আমরা একটু আগেই দেখেছি। তাহলে মোর দেন ওয়ান ফর্ম ইউনিট উইথ আ সাবজেক্ট অ্যান্ড ওয়ান ফাইনাইট ভার্ব, একটা সাবজেক্ট লাগবে অন্তত এবং অন্তত একটা ফাইনাইট ভার্ব লাগবে, তখন সেটাকে আমরা ক্লজ বলতে পারবো। এখন আসেন এই যে আই গো, ইফ আই গো, আই উইল সিং, ইফ আই গো আই উইল সিং। এখানে দেখেন তো আই গো, এখানে যদি আমি ফুল স্টপ দিয়ে দেই আমি একটা পূর্ণাঙ্গ বাক্য পাচ্ছি। আই উইল সিং, এখানে যদি আমি একটা ফুল স্টপ দিয়ে দিই আমি একটা পূর্ণাঙ্গ বাক্য পাচ্ছি। কিন্তু ইফ আই গো, এখানে যদি আমি একটা ফুল স্টপ দিতে চাই এটা পূর্ণাঙ্গ বাক্য হবে? ইফ আই গো এটা পূর্ণাঙ্গ বাক্য হবে না, হবে না। তাহলে এইখান থেকে দেখেন আমরা একটা সিদ্ধান্তে আসতে পারি
যে এই যে আই গো, যেহেতু এখানে একটা সাবজেক্ট আছে, একটা ফাইনাইট ভার্ব আছে, সুতরাং এটাও একটা ক্লজ। ইফ আই গো, এখানেও সাবজেক্ট আছে, ফাইনাইট ভার্ব আছে, এটাও একটা ক্লজ। আই উইল সিং, এইটাও একটা ক্লজ। কিন্তু আমরা দেখলাম যে ক্লজ হলেই সেটাকে আমরা সরাসরি একটা বাক্যে রূপান্তর করতে পারি না। তাহলে এখান থেকে আপনি বলতে পারেন যেই ক্লজের পরে ফুল স্টপ অথবা সেন্টেন্স কমপ্লিশন পাংচুয়েশন মার্কস বসানো যায় না, আর যেটা শেষে বসানো যায়, এখান থেকেই দুই ধরনের ক্লজ আমরা বের করতে পারি। দেখেন, যার শেষে পাংচুয়েশন মার্কস বসানো যায় সেই ক্লজটাকে বলা হয় ইনডিপেন্ডেন্ট ক্লজ। ইনডিপেন্ডেন্ট, সে স্বাধীন, সে কারোর উপর ডিপেন্ডেন্ট না। কিন্তু দেখেন, এই যে ইফ আই গো, এটাকে যখন আমি এখানে নিয়ে আসলাম যে ইফ আই গো আই উইল সিং, তাহলে যে আই উইল সিং এটা হচ্ছে একটা ইনডিপেন্ডেন্ট ক্লজ, স্বাধীন বাক্য, স্বাধীন ক্লজ। এই স্বাধীন ক্লজটার সাথে যখন আমি ইফ আই গোটাকে বসালাম, তখন সে তার অর্থ প্রকাশ করতে পারলো। তার মানে এই যে ইফ আই গো, এটাকে আমি বলতে পারি ডিপেন্ডেন্ট ক্লজ, কারণ সে নির্ভরশীল, পরনির্ভরশীল, সে আরেকজনের উপরে তার নির্ভর করতে হয়। তাহলে আমরা দুই ধরনের ক্লজ জানলাম, একটা হচ্ছে ডিপেন্ডেন্ট, যে অন্যের উপরে ডিপেন্ড করে তার অর্থ প্রকাশ করার জন্য, আর একটা হচ্ছে ইনডিপেন্ডেন্ট, যে অন্যের উপরে নির্ভর করে না, নিজেই নিজের অর্থটা প্রকাশ করতে পারে। এই যে ইনডিপেন্ডেন্ট ক্লজ, এইটাকে আরেকটা নামেও ডাকা হয়, সেটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ। আর এই যে ডিপেন্ডেন্ট ক্লজ, সেটাকে আরেকটা নামেও ডাকা হয়, যেটার নাম হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। এই 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 স্লাইডটাতে কোনো সমস্যা আছে, বুঝতে পেরেছেন কিনা? ইন্ডিপেন্ডেন্ট ক্লজ থেকে প্রিন্সিপাল ক্লজ, ইন্ডিপেন্ডেন্ট ক্লজ অথবা প্রিন্সিপাল ক্লজ, ডিপেন্ডেন্ট ক্লজ অথবা সাবঅর্ডিনেট ক্লজ। ঠিক আছে, ওকে। এখন আসেন যে এই যে ইফ আই গো, এটা হচ্ছে ডিপেন্ডেন্ট ক্লজ, এবং আই উইল সিং হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। এই আস্তে আস্তে প্যাচ লাগবে কিন্তু, হ্যাঁ, সবাই একটু খেয়াল করেন, আস্তে আস্তে প্যাচ লাগবে, একটু মনোযোগ দেন, তাহলে বুঝতে পারবেন। এখন ইন্ডিপেন্ডেন্ট ক্লজের কোনো প্রকারভেদ নাই। ইন্ডিপেন্ডেন্ট ক্লজ যেহেতু সে স্বাধীন, তার উপরে নির্ভর করতে হয় না তার, সুতরাং তার কোনো প্রকারভেদও নাই। কিন্তু ডিপেন্ডেন্ট ক্লজকে যেহেতু ডিপেন্ড করতে হয়, সে কার উপরে ডিপেন্ড করছে, কিভাবে ডিপেন্ড করছে, সেটার উপরে নির্ভর করে ডিপেন্ডেন্ট ক্লজকে তিনটা ভাগে ভাগ করা যায়। ডিপেন্ডেন্ট ক্লজ হতে পারে নাউন ক্লজ, ডিপেন্ডেন্ট ক্লজ হতে পারে অ্যাডজেক্টিভ ক্লজ, এবং ডিপেন্ডেন্ট ক্লজ হতে পারে অ্যাডভার্ব ক্লজ। এইখানে এসেই আমাদের একটু কঠিন লাগবে ক্লজ, ঠিক আছে? তাহলে প্রথমে আমরা দেখব হচ্ছে নাউন ক্লজ, অথবা আমরা নাউন ফ্রেজের ব্যবহারটাও এখানে আরেকটু ভালো করে শিখব। যেই ক্লজ অথবা ফ্রেজটা নাউন হিসেবে কাজ করবে, তাকেই আমরা নাউন ক্লজ বা নাউন ফ্রেজ বলতে পারবো। এবং সবসময় মাথায় রাখবেন, এই ক্লজ অথবা এই ফ্রেজকে যদি আপনি বাক্য থেকে বাদ দিয়ে দেন, তাহলে ওই বাক্যটা আর আস্ত থাকবে না, ওই বাক্যের অর্থটা সম্পূর্ণ কখনোই হবে না। যেমন দেখেন, এক্সাম্পল দেই, হোয়াট হি সেইড, সে যা বলেছিল, ওয়াজ আনক্লিয়ার টু আস, আমাদের কাছে সেটা অস্পষ্ট ছিল। এই যে হোয়াট হি সেইড, এটা ওয়াজের, এই যে ওয়াজের হচ্ছে সাবজেক্ট, তাহলে সাবজেক্ট পজিশনে যে বসে সে হয় নাউন। তাহলে এখানে হোয়াট হি সেইড, এখানে একটা সাবজেক্ট আছে, এই তিনটে শব্দের মধ্যে একটা সাবজেক্ট, একটা হচ্ছে ভার্ব, সুতরাং এটা হচ্ছে একটা নাউন ক্লজ। প্রথমত সে একটা ক্লজ, যেহেতু সে ওয়াজের সাবজেক্ট, সুতরাং এটা হচ্ছে একটা নাউন ক্লজ। এখন দেখেন, আপনি যদি এই হোয়াট হি সেইড কে এই বাক্য থেকে পুরোপুরি তুলে দেন, বাক্যটার অর্থ কি আস্ত থাকবে? দেখেন তো, একটু চিন্তা করেন তো। জাস্ট আসবে ওয়াজ আনক্লিয়ার টু আস, ওয়াজ আনক্লিয়ার টু আস, এটা দিয়ে কি কোনো কিছু বোঝা যায়? বোঝা যায় না। এটাই বলা হচ্ছে যে নাউন ক্লজ অথবা নাউন ফ্রেজকে আপনি যদি বাক্য থেকে তুলে দেন, তাহলে ওই বাক্যটার সম্পূর্ণ থাকবে না। যেমন দেখেন, রাইটিং আ ডায়ারি ইজ আ ভেরি গুড প্র্যাকটিস টু ডেভেলপ দ্য রাইটিং স্কিল। এখানে এই যে ইজের সাবজেক্ট হচ্ছে রাইটিং আর ডায়ারি, তাহলে সাবজেক্ট পজিশনে যে বসে সে হয় নাউন অথবা প্রোনাউন। তাহলে প্রোনাউন তো আমরা জানি মি, মাই, মি, অথবা হিজ, হার, এগুলো হয়। তাহলে রাইটিং এর ডায়েরি এটা অবশ্যই একটা নাউন।
রাইটিং আ ডায়েরি, এখানে কিন্তু কোনো ফাইনাইট ভার্ব নাই, কোনো সাবজেক্টও নাই, সুতরাং এটা একটা নাউন ফ্রেজ। তাহলে রাইটিং এ ডায়েরিকে যদি আপনি বাক্য থেকে তুলে দেন, এই বাক্যটার অর্থ আর সম্পূর্ণ থাকবে না। আচ্ছা, এখন আসেন যে একটা নাউন ক্লজ এবং একটা নাউন ফ্রেজ বাক্যের কোন কোন জায়গায় বসতে পারে, কিভাবে কোন কোন জায়গায় বসবে, একটা নাউন কোন কোন জায়গায় বসতে পারে আপনারা জানেন? একটা নাউন কোন কোন জায়গায় বসতে পারে বলেন তো, নাউন কোন কোন জায়গায় বসতে পারে? হ্যাঁ, নাউন সাবজেক্ট সাবজেক্ট হিসেবে বসতে পারে, অবজেক্ট হিসেবে বসতে পারে, কমপ্লিমেন্ট হিসেবে বসতে পারে, সাবজেক্ট অবজেক্ট কমপ্লিমেন্ট, আফটার প্রেপোজিশন। গুড, সবগুলো উত্তর চলে আসছে। একটা নাউন সাবজেক্ট হিসেবে বসতে পারে, অবজেক্ট হিসেবে বসতে পারে, কমপ্লিমেন্ট হিসেবে বসতে পারে, আবার অবজেক্ট অফ প্রেপোজিশন হিসেবে বসতে পারে। তাহলে এই নাউন যেসব জায়গায় বসতে পারে, মাথায় রাখবেন একটা নাউন ক্লজ অথবা একটা নাউন ফ্রেজও সেই একই জায়গাতে বসতে পারবে, কারণ তো সে পার্টস অফ স্পিচ হিসেবে তো সে নাউন, সে যেহেতু নাউন, সুতরাং নাউন যেসব জায়গাতে বসে সেও সেসব জায়গাতে বসতে পারবে। এখন আসেন যে আমরা কিছু এক্সাম্পল দেই। হোয়াট হি সেইড, হোয়াট শি সেইড সারপ্রাইজড এভরিওয়ান। সে যা বলেছিল সবাই তাতে আশ্চর্যান্বিত হয়েছিল। দেখেন এইখানে সাবজেক্ট পজিশনে বসছে নাউন ক্লজ। আই ডিডন্ট নো, হি ডিডন্ট নো, সে জানে না, কি জানে না? দ্যাট দ্য মিটিং ওয়াজ ক্যান্সেলড, মিটিং যাতে ক্যান্সেল হয়েছে সেটা সে জানে না। তাহলে এই যে নো এর পরে কি জানে না, কি দিয়ে প্রশ্ন করলে আমরা উত্তর পাচ্ছি দ্যাট দ্য মিটিং ওয়াজ ক্যান্সেলড, তাহলে এটা হচ্ছে অবজেক্ট পজিশনে বসছে। দ্য ট্রুথ ইজ, সত্য হলো দ্যাট হি নেভার অ্যারাইভড, সত্যিটা হচ্ছে কোনটা? সত্যিটা হচ্ছে যে সে কখনোই আসে নাই, এইটাই সত্যি, এইটাই খবর। ঠিক আছে, তাহলে তাহলে হচ্ছে এই যে দ্যাট হি নেভার কমপ্লিট অ্যারাইভ, এটা হচ্ছে একটা কমপ্লিমেন্ট। গতকালকে আপনারা কমপ্লিমেন্ট দেখেছিলেন। তাহলে এই যে সাবজেক্ট পজিশনে বসছে, অবজেক্ট পজিশনে বসছে, কমপ্লিমেন্ট পজিশনে বসছে, সবগুলোই হচ্ছে নাউন ক্লজ। শি ইজ কনসার্নড, সে খুবই উদ্বিগ্ন। অ্যাবাউট হাউ দে উইল ম্যানেজ, তারা কিভাবে ম্যানেজ করবে। তাহলে অ্যাবাউট একটা প্রেপোজিশন, প্রেপোজিশনের পরে আমরা কি জানি? নাউন বসে। তাহলে এটা তো হচ্ছে একটা ক্লজ, দে উইল, সাবজেক্ট আছে, ফাইনাইট ভার্ব আছে, সুতরাং এইটা হচ্ছে একটা নাউন ক্লজ এবং এটা হচ্ছে প্রেপোজিশনের অবজেক্ট। তাহলে এখানে সবগুলোই হচ্ছে নাউন ক্লজ। ঠিক আছে, আর এইখানে হচ্ছে নাউন ফ্রেজ গুলো কিভাবে সাবজেক্ট পজিশনে বসতে পারে, আবার নাউন ফ্রেজ গুলো কিভাবে অবজেক্ট পজিশনে বসতে পারে, এবং নাউন ফ্রেজটা কিভাবে কমপ্লিমেন্ট হিসেবে বসতে পারে, সবগুলোরই এক্সাম্পল এখানে দেওয়া আছে। এই যে হি লুকড এট দ্য পেইন্টিং, এই যে দ্য পেইন্টিং এটা হচ্ছে একটা নাউন ফ্রেজ, এই যে এট এর পরে বসছে। অন দ্য ওয়াল, এই দ্য ওয়াল হচ্ছে একটা নাউন, এই একটা নাউন ফ্রেজ, কারণ এখানে দুইটা শব্দ আছে, এই কারণেই নাউন ফ্রেজ। এই অন হচ্ছে প্রেপোজিশন। এখন কথা হচ্ছে পরীক্ষাতে আসলে আসে যে নিচের আহ, একটা সেন্টেন্স দেওয়া থাকে, সেন্টেন্সের নিচে কতগুলো শব্দ নিচে দাগ দেওয়া থাকে, বলা হয় যে এটা কোন ধরনের ফ্রেজ বা ক্লজ। নাউন ফ্রেজ এবং নাউন ক্লজ চেনাটা সব থেকে ইজি। কিভাবে ইজি? কারণ এই নাউন ফ্রেজ বা নাউন ক্লজকে আপনি জাস্ট ইট বা দিস দিয়ে রিপ্লেস করতে পারবেন। একজন কমেন্টও করেছেন, তিনি আগে থেকে জানেন নাউনকে ইট বা দিস দিয়ে রিপ্লেস করা যায়। কোনটা? আগেরটা, এই যে এটা। হ্যাঁ, যদি এট দ্য পেন্টিং এর নিচে দাগ থাকতো, যদি দাগটা থাকতো এট দ্য পেন্টিং এর নিচে, এট দ্য পেন্টিং এই পুরোটার নিচে যদি দাগ থাকতো তাইলে হয়তো প্রেপোজিশনাল ফ্রেজ। আমি বলেছি যে দা পেন্টিং, এই দা পেন্টিং এতটুকু হচ্ছে নাউন ফ্রেজ। বুঝতে পেরেছেন? যদি এটার নিচে দাগ থাকতো তাইলে হয়তো প্রেপোজিশনাল ফ্রেজ, কিন্তু এটার নিচে তো আমি দাগ দেই নাই, আমি এটকে আলাদা রেখেছি, এই কারণেই দা পেইন্টিং কে বলেছি নাউন ফ্রেজ। আচ্ছা, তো দেখেন নাউনকে আপনি ইট বা দিস দিয়ে রিপ্লেস করতে পারবেন কিভাবে? দেখেন, হোয়াট শি সেইড সারপ্রাইজ এভরিওয়ান, ধরেন পরীক্ষাতে এই প্রশ্নটাই আসলো এবং এই যে হোয়াট শি সেইড এটার নিচে দাগ দেওয়া আছে, আপনাকে বলছে যে এটা কোন ধরনের ফ্রেজ বা ক্লজ।
আপনি চিন্তা করবেন যে আগে এটা কি ফ্রেজ নাকি ক্লজ। তাহলে এখানে শি আছে, এখানে সেইড আছে, তাহলে সাবজেক্ট আছে, ফাইনাইট ভার্বও আছে, সুতরাং এইটা হচ্ছে একটা ক্লজ। এখন দেখেন, আপনি এই হোয়াট শি সেইড এর বদলে যদি ইট বসান অথবা আপনি যদি এখানে দিস বসান, এই পূর্ণাঙ্গ বাক্যটা হচ্ছে কিনা, ইট সারপ্রাইজড এভরিওয়ান, দিস সারপ্রাইজড এভরিওয়ান, রিপ্লেস করা যাচ্ছে কিনা, রিপ্লেস করা যাচ্ছে, যাচ্ছে, সুতরাং এইটা একটা নাউন ক্লজ। আবার দেখেন, হি ডিডন্ট নো, সে জানে না, কি জানে না, দ্যাট দ্য মিটিং ওয়াজ ক্যান্সেলড, মিটিং যে ক্যান্সেল হয়েছে এইটা সে জানে না। তাহলে এই যে নো এর পরে যে অংশটুকু আছে এটা কেটে দিয়ে আপনি যদি ইট বসান অথবা আপনি যদি দিস বসান, তাহলে দেখেন একটা পূর্ণাঙ্গ অর্থ পাওয়া যাচ্ছে। আই ডিডন্ট নো, আমি জানি না, কি জানি না, দ্যাট দ্য মিটিং ওয়াজ ক্যান্সেলড, মিটিংটা যে ক্যান্সেল হয়েছে এইটা আমি জানি না। তাহলে এখানে ইট এবং দিস দিয়ে রিপ্লেস করা যায়, সুতরাং এটা একটা নাউন। যেহেতু এখানে ফাইনাইট ভার্ব আছে, সাবজেক্ট আছে, সুতরাং এটা হচ্ছে একটা নাউন ক্লজ। আবার দেখেন, দ্য ট্রুথ, সত্যি হলো, দ্যাট হি নেভার অ্যারাইভড, সে হচ্ছে কখনোই পৌঁছায় নাই। ঠিক আছে, তাহলে এটাকে আপনি ইট দিয়ে রিপ্লেস করতে পারছেন, এটাকে আপনি দিস দিয়েও রিপ্লেস করতে পারছেন। দ্য ট্রুথ ইজ ইট, দ্য ট্রুথ ইজ দিস, সুতরাং এটা হচ্ছে একটা নাউন ক্লজ। তাহলে নাউন ক্লজ এবং নাউন ফ্রেজের ক্ষেত্রে ব্যাপারগুলা সেম। ঠিক আছে, এই যে এখানেও আপনি অ্যাবাউট এর পরে যদি ইট দেন তাহলে খুব সহজেই আপনি এটা নির্ণয় করতে পারেন। ঠিক আছে, আবার এখানে দেখেন, এই সবগুলো হচ্ছে নাউন ফ্রেজ। যেমন এই যে দ্য ওল্ড উডেন ব্রিজ, এটা পুরোটা হচ্ছে একটা নাউন ফ্রেজ। বট আ বিউটিফুল বৌকুয়েট অফ ফ্লাওয়ার্স, এই পুরোটাই হচ্ছে একটা নাউন ফ্রেজ। মাই ফেভারিট হবি ইজ রিডিং মিস্টেরিয়াস নোভেল, এই পুরোটাই হচ্ছে একটা নাউন ফ্রেজ। সবগুলো হচ্ছে এনপি, এনপি মানে হচ্ছে নাউন ফ্রেজ। তাহলে নাউন ফ্রেজ এবং নাউন ক্লজ এইটা মোটামুটি ডিটারমাইন করা খুব ইজি। ঠিক আছে, হি লুকড অ্যাট দ্য পেইন্টিং, দ্য পেইন্টিং এর বদলে আপনি ইট দিয়ে দেন। অন দ্য ওয়াল, দ্য ওয়াল এর বদলে আপনি ইট বা দিস দিয়ে দেন, রিপ্লেস করা যায়। ঠিক আছে, আই টোল্ড হিম হোয়ার হি লিভড, আই মেড হিম হোয়ার হি লিভড, হোয়ার হি লিভড দুইবার, দুইটা ক্লজ। হ্যাঁ, তো দুইবার দুইটা ক্লজ কি, আপনি এখানে কি প্রশ্ন করতে যাচ্ছেন, এখানে আপনি কি প্রশ্ন করতে যাচ্ছেন এটা বলেন। হ্যাঁ, এই যে একটা 2 মিনিটের, এখন হচ্ছে ব্রেক, এখন 2 মিনিটের ব্রেক, এখন একটু হচ্ছে গল্প টল্প করবো। এরপরে হচ্ছে অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্ব ক্লজ পড়াবো, কারণ অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব ক্লজ হচ্ছে একটু কঠিন, নাউন থেকে একটু একটু কঠিন। শেফা, আপনি কি প্রশ্ন করতে যাচ্ছেন, আমি মানে বুঝি নাই, মানে কি প্রশ্ন করতে যাচ্ছেন আপনি, আমি বুঝি নাই। একবার নাউন ক্লজ আর একবার অ্যাডভার্বিয়াল ক্লজ, না তো, এই দুইটাই হচ্ছে অ্যাডভার্বিয়াল ক্লজ। আপনি এটা কই পাইছেন, এখানে দুইটাই অ্যাডভার্বিয়াল ক্লজ। 3 নাম্বার সেন্টেন্সে রিডিং কি হবে, আপনারা বলেন তো, এই রিডিংটা কি জিরান নাকি পার্টিসিপল, আপনারা একটু বলেন, এই রিডিংটা কি জিরান নাকি পার্টিসিপল, রিডিং কি জিরান নাকি পার্টিসিপল বলেন তো, রিডিং। মাই ফেভারিট হবি ইজ রিডিং মিস্ট্রি নোভেলস। হাই হাই রে, যারা পার্টিসিপল বলছেন তারা কি হিসেবে পার্টিসিপল বলছেন, হায় হায় হায়। আমি ব্যর্থ, আমি আসলেই ব্যর্থ, আপনাদেরকে আমি বুঝাতে পারি নাই, এটা আমার ব্যর্থতা। এখানে হোয়ার হি লিভড নাউন ক্লজ না, জি না, এখানে নাউন ক্লজ কেন হবে রে ভাই, এটা অ্যাডভার্বিয়াল ক্লজ। আই টোল্ড হিম, আমি আমি তাকে বলেছি, আমি তাকে বলেছি হোয়ার হি লিভড, তাইলে সে কোথায় বাস করে। ঠিক আছে, তাহলে হোয়ার হি লিভড এইটা অ্যাডভার্বিয়াল ক্লজ। ঠিক আছে, এটা নাউন ক্লজ কেন হবে। এখন যদি এরকম হইতো, আই টোল্ড দ্যাট হোয়ার হি লিভড, যদি এরকম হইতো আমি তাকে কি বলেছি, হোয়ার হি লিভড এটা তাকে আমি বলেছি, তাহলে তখন ওইটা হইতো যে আপনার
নোভেল ইজ রিডিং। দেখেন এখানে আপনারা যে নোভেল ইজ রিডিংটা আপনারা বলছেন, এখানে আপনারা ওইটা দিয়ে এটা তো এটা তো ওইভাবে হবে না। দেখেন এখানে বলছে মাই ফেভারিট হবি, আমার শখ। আমার শখটা কি? শখ সমান সমান হচ্ছে রিডিং মিস্ট্রি নোভেলস। এটা একটা কমপ্লিমেন্ট, এই রিডিং মিস্ট্রি নোভেলস পুরোটা হচ্ছে একটা কমপ্লিমেন্ট। এটা কি কমপ্লিমেন্ট? এটা হচ্ছে নাউন কমপ্লিমেন্ট। নাউন কমপ্লিমেন্ট, তাহলে নাউন কমপ্লিমেন্টের অংশ হিসেবে রিডিংটা হচ্ছে জিরান্ট। নাউন কমপ্লিমেন্টের অংশ হিসেবে রিডিংটা হচ্ছে জিরান্ট। ইটিং আ লাইট লাঞ্চ উই স্টার্টেড আওয়ার ওয়ার্ক অ্যাগেইন, এটা কোন ধরনের ফ্রেজ? এটা হচ্ছে একটা পার্টিসিপল ফ্রেজ। কারণ ইটিং আ লাইট লাঞ্চ এটা পার্টিসিপল দিয়ে শুরু হয়েছে, এই কারণে এটা একটা পার্টিসিপল ফ্রেজ। এটাকে পার্টিসিপিয়ালও বলা হয়, পার্টিসিপিয়ালও বলে। এটা কন্টিনিউয়াস টেন্স। এই এটা কি কন্টিনিউয়াস টেন্স? এটা এটা তো কন্টিনিউয়াস টেন্স না। হাই হাই, আপনি এটা কন্টিনিউয়াস টেন্স কেমনে বলেন? এটা তো কন্টিনিউয়াস টেন্স না। আচ্ছা দেখেন, মাই হবি এটাকে যদি আপনি ইট দেন, এটা হয় কিনা? মাই হবি ইজ ইট, এটা হয় কিনা দেখেন তো। মাই হবি ইজ ইট, মাই হবি ইজ দিস, দিস দিয়ে রিপ্লেস করা যায় কিনা দেখেন তো। ব্রেক তো 5 মিনিট ব্রেক, তো 5 মিনিট ব্রেক। 5 মিনিট ব্রেক দিয়েছি, 5 মিনিট ব্রেক। আপনাদের ক্লাস শুরু হবে 9টা, 9টা 18তে ক্লাস শুরু হবে, যান। 5 মিনিট ব্রেক এমনিতেই, মানে যারা আছেন তাদের সাথে একটু কথা বলি, 5 মিনিট ব্রেক দিচ্ছি। ফ্রেজ এন্ড ক্লজের মূল পার্থক্যটা হচ্ছে ফ্রেজ, ফ্রেজে কোনো ফাইনাইট ভার্ব থাকে না, সাবজেক্ট থাকে না। ক্লজের মধ্যে ফাইনাইট ভার্ব থাকে, সাবজেক্ট থাকে। ঠিক আছে। ও, ইংরেজি সাবজেক্টিভ কোর্সে ভুলে আপলোড করা হয়েছে। ও আচ্ছা, বুঝতে পেরেছি, বুঝতে পেরেছি। আচ্ছা ঠিক আছে। ও, আমি আমি হচ্ছে এটা ঠিক করে দিব। আমি ক্লাস থেকে বের হই এটা ঠিক করে দিব। ঠিক আছে। ফ্রেজে ফাইনাইট ভার্ব থাকে, জি ফ্রেজে ফাইনাইট ভার্ব থাকে। আর ক্লজে হচ্ছে ফাইনাইট ভার্ব থাকে না। ঠিক আছে, এটাই হচ্ছে ফ্রেজ এবং ক্লজের মধ্যে মেইন পার্থক্য। এখন যদি ফাইনাইট ভার্ব থাকে সেক্ষেত্রে অবশ্যই একটা সাবজেক্টও থাকবে। ঠিক আছে, অবশ্যই একটা সাবজেক্টও থাকবে। আচ্ছা কি বলেছেন? আম, ভাইয়া বাংলা সাহিত্য একই সাথে গ্রামার পরীক্ষা অনেক বেশি পড়া হয়ে যায়। কিছু করার নাই, আপনাকে তো এটা আহ, এই প্রেশার নিতে হবে। কিছু করার নাই তো, কারণ আপনার তো ক্লাস, পরীক্ষা তো চলে আসছেন আপনাদের। আমরা যদি এরকম প্রেসারে না দিই আপনার তো শেষ হবে না। প্রতি ক্লাস শেষে পিডিএফ এর শুরুতে সংশ্লিষ্ট প্রশ্ন উল্লেখ করে দিলে খুব উপকার হয় অ্যাডমিন নোটিশে পেতে। আমি গতকালকে এটা শুরু করেছি। আমি গতকালকে আমার স্লাইডের শুরুতেই হচ্ছে কোশ্চেন ব্যাংক লিখে দিয়েছি। আজকেও কোশ্চেন ব্যাংক আমি লিখে দিব এবং অন্যান্য যারা ক্লাস নেন তাদেরকে আমি আমি এই বিষয়টা বলে দিব। ঠিক আছে। টপিকের বাইরে বিং ভার্বটা এর কাজ কি? অর্থ বলুন, বহন করে আর কখন বসে। বি যে ভার্ব, এই যে বি, এই বি এর হচ্ছে যে আপনার বি এর সাথে যদি আইএনজি হয় তখনই হচ্ছে যে সেটা হয়ে যায় বিং। এখন এই
বিইং হচ্ছে আপনার বিভিন্নভাবে ইউজ হতে পারে, ঠিক আছে। এখন বি ভার্বটার নর্মালি যে ফর্ম, সেটা আমরা হচ্ছে এম ইজ আর হয়ে আমরা আমরা জানি, এটা এই হিসাবে আমরা জানি। কিন্তু বি তো হচ্ছে নিজেই একটা ভার্ব, এবং এটার হচ্ছে আপনার বিভিন্ন ধরনের ফর্ম আছে। যেমন হচ্ছে আম, যেমন ধরেন আমরা যখন আমরা যখন প্যাসিভ ভয়েস করি, অ্যাক্টিভ থেকে যখন আমরা প্যাসিভ ভয়েস করি, কন্টিনিউয়াস টেন্সে আমরা হচ্ছে বিইংটা হচ্ছে ইউজ করি। এখন বিইংটা হচ্ছে যে এটার বিভিন্ন ধরনের ফাংশন থাকে। যেমন ধরেন এই বিইংটা, এটা হচ্ছে জিরান্ড হইতে পারে, আবার বিইংটা হচ্ছে দেখা যায় যে পার্টিসিপল হইতে পারে। আবার দেখা যায় যে যে যখন আমরা একটু আগে যেটা বললাম যে প্যাসিভ যখন আমরা করি, তখন আমরা বিইংটা ব্যবহার করি। যেমন ধরেন আমি যদি এরকম একটা সেন্টেন্স বলি যে বিইং টায়ার্ড, বিইং টায়ার্ড, শি ওয়েন্ট টু বেড আর্লি, শি ওয়েন্ট টু বেড আর্লি। তাহলে এখানে এই যে বিইং টায়ার্ড মানে সে ক্লান্ত হয়ে, তাহলে এখানে বিইংটা হচ্ছে একটা পার্টিসিপল, যেটা টায়ার্ডকে মডিফাই করে। হ্যাঁ, পার্টিসিপল কিন্তু অ্যাডভার্ব হয়, এখানে টায়ার্ড হচ্ছে অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভকে মডিফাই করতেছে বিইং। আবার বিইংটা জিরান্ড হিসেবেও ইউজ হয়। ধরেন আমি বললাম যে বিইং কাইন্ড ইজ ইম্পর্টেন্ট, বিইং কাইন্ড ইজ ইম্পর্টেন্ট, এখানে বিইং কাইন্ড এ পুরোটাই হচ্ছে নাউন, তাহলে নাউন হিসেবে এটা বিইংটা হচ্ছে এখানে জিরান্ড, ঠিক আছে। এখন বাংলা অর্থটা আসলে ওইভাবে আমি আসলে বলতে পারবো না বাংলা অর্থটা এক্স্যাক্টলি কি, ঠিক আছে। আচ্ছা, এরপরে কি বলছেন? আচ্ছা ঠিক আছে, বাকি যেগুলো উত্তর আছে আমি একটু পরে দিচ্ছি। হ্যাঁ, আমরা আবারও শুরু করি, 9টা 19 বেজে গিয়েছে, আর নাহলে আমরা শেষ করতে পারবো না। আচ্ছা, আচ্ছা, ওই একজন একটু আগে আমাকে একটা প্রশ্ন করেছিলেন, ওই যে টোল্ড হিম এবং হচ্ছে মেট হিম, আমি তখন প্রশ্ন আসলে ধরতে পারি নাই, আমি এখন ব্যাপারটা বুঝতে পারছি। আমি আমি বিষয়টা ব্যাখ্যা করতেছি। হ্যাঁ, এই যে অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্বে এটা চলে আসবে। আচ্ছা, আসেন, এই সবার মনোযোগ আছে? এই সবার মনোযোগ আছে? কার কার মনোযোগ নাই একটু বলেন তো, কার কার মনোযোগ নাই? কার কার মনোযোগ নাই? দেখেন, আপনাদের হচ্ছে একে তো হচ্ছে সময় কম, আবার পড়া বেশি। এখন আপনাদের টার্গেট থাকবে যে কিভাবে অল্প সময়ে বেশি পড়া ব্রেইনে ঢোকানো যায়। তাইলে এটার উপায়টা কি? উপায়টা হচ্ছে অ্যাক্টিভলি ক্লাসে থাকা, অ্যাক্টিভলি ক্লাসগুলোতে জয়েন করা, অংশগ্রহণ করা, যাতে করে ক্লাসের পড়াটা অন্তত ক্লাসেই অনেকাংশে হয়ে যায়। এরপরে বাসায় বসে যাতে একটু পড়লে আপনার পড়াটা হয়ে যায়, এছাড়া আসলে আর কোনো অন্য কোনো উপায় নাই, ঠিক আছে। আচ্ছা, এখন আসেন, দেখেন এইখানে কিছু এক্সাম্পল দেওয়া আছে, এই সবগুলো এক্সাম্পলই হচ্ছে নাউন ফ্রেজ এবং নাউন ক্লজের এক্সাম্পল, ঠিক আছে। আচ্ছা, এগুলো আপনারা মোটামুটি দেখলে বুঝবেন। এখানে আসেন যে এগুলো সব নাউন ফ্রেজ, নাউন ক্লজ, এগুলো আপনারা বাসায় বসে প্র্যাকটিস করবেন। এখানে আসেন, আমরা একটা সেন্টেন্স দেখি। দ্য ফিল্ম, দ্য ফিল্ম দ্যাট উই হ্যাভ ওয়াচড টুডে ইজ ভেরি এক্সাইটিং। দ্য ফিল্ম দ্যাট উই হ্যাভ ওয়াচ টুডে ইজ ভেরি এক্সাইটিং। ধরেন এই যে দ্য ফিল্ম আর হচ্ছে ইজ ভেরি এক্সাইটিং, এটা আপনারা সেন্টেন্স হিসেবে নিলেন। দ্য ফিল্ম ইজ ভেরি এক্সাইটিং, ঠিক আছে, দ্য ফিল্ম ইজ ভেরি এক্সাইটিং। তো এখন দ্য ছবিটা খুবই হচ্ছে চমৎকার ছিল, এক্সাইটিং একটা একটা মুভি ছিল। এখন এই ফিল্ম সম্পর্কে আপনি আরেকটা তথ্য দিলেন, যে ফিল্মটা আমরা আজকে দেখেছি, দ্যাট উই হ্যাভ ওয়াচ টুডে, যেটা আমরা আজকে দেখেছি। তাহলে এই যে দ্যাট উই হ্যাভ ওয়াচ টুডে, এটা মডিফাই করছে দ্য ফিল্মকে। দ্য ফিল্ম হচ্ছে এখানে নাউন। সুতরাং এই যে দ্যাট উই হ্যাভ ওয়াচ টুডে, এটা হচ্ছে একটা ক্লজ, কারণ এখানে ফাইনাইট ভার্ব আছে, একটা সাবজেক্ট আছে, সুতরাং এটা একটা ক্লজ। কি ক্লজ? যেহেতু এটা নাউনকে মডিফাই করছে, সুতরাং এইটা একটা অ্যাডজেক্টিভ ক্লজ।
তাহলে আমরা এখন পড়বো মূলত অ্যাডজেক্টিভ ক্লজ। অ্যাডজেক্টিভ ক্লজ বা অ্যাডজেক্টিভ ফ্রেজ কাকে বলে বা কি? যেই ক্লজ বা ফ্রেজটা অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করবে তাকেই অ্যাডজেক্টিভ ফ্রেজ বা অ্যাডজেক্টিভ ক্লজ বলা হবে। এখন আসেন, আমরা নাউন ক্লজের ক্ষেত্রে দেখেছিলাম বা নাউন ফ্রেজের ক্ষেত্রে দেখেছিলাম, আপনি যদি নাউন ক্লজ এবং নাউন ফ্রেজটা বাক্য থেকে তুলে নিয়ে যান তাহলে ওই বাক্যটা অসম্পূর্ণ থেকে যায়, বাক্যটা সম্পূর্ণ হয় না। কিন্তু অ্যাডজেক্টিভ ক্লজ বা অ্যাডজেক্টিভ ফ্রেজ বাক্যের জন্য ম্যান্ডাটরি কোনো বিষয় না। আপনি যদি তাকে ছেটে ফেলেন, কেটে ফেলেন, বাক্যটার সৌন্দর্য হারাবে ট্রু, কিন্তু বাক্যটা ঠিকঠাক ফাংশন করতে পারবে। যেমন দেখেন, আই নো দ্য বয়, আমি ছেলেটাকে জানি, হু স্ট্যান্ডস ইন দ্য ফার্স্ট পজিশন, যে প্রথমে দাঁড়িয়ে আছে বা যে প্রথম হয়েছে। এখন দেখেন, আপনি যদি এই হু স্ট্যান্ডস ইন দ্য ফার্স্ট পজিশন এটাকে যদি আপনি বাক্য থেকে তুলে দেন, একটা পূর্ণাঙ্গ বাক্য আপনি পাচ্ছেন না। আই নো দ্য বয়, আমি ছেলেটিকে চিনি, জানি। এখন আসেন, এই হু স্ট্যান্ডস ইন দ্য ফার্স্ট পজিশন এটা যে নাউন ফ্রেজ বা নাউন ক্লজ না, এটাকে আপনি কিভাবে বুঝবেন? আপনি এটাকে ইট অথবা দিস দিয়ে কি রিপ্লেস করতে পারবেন? দেখেন তো, এটা ইট বা দিস দিয়ে রিপ্লেস করা যাচ্ছে? আই নো দ্য বয় ইট, আই নো দ্য বয় দিস যায়? যায় না। যেহেতু যায় না, সুতরাং এটা নাউন ক্লজ না। তাহলে নাউন ক্লজ না হলে এটা কি ক্লজ? হয় অ্যাডভার্ব হবে, নাইলে অ্যাডজেক্টিভ হবে। তাহলে দেখেন, আই নো দ্য বয় হু স্টার্টস ইন দ্য ফার্স্ট পজিশন। আমি প্রথমত হচ্ছে আমি ছেলেটিকে জানি। কোন ছেলেটিকে? যে ছেলেটা প্রথম অবস্থায় দাঁড়িয়েছিল ওই ছেলেটিকে আমি জানি। সুতরাং এখানে এই হু স্ট্যান্ডস ইন দ্য ফার্স্ট পজিশন এটা মডিফাই করছে দ্য বয়কে। যেহেতু দ্য বয়কে মডিফাই করছে, তার নাউনকে যে মডিফাই করে সে হয় অ্যাডজেক্টিভ। যেহেতু এখানে হু আছে, একটা সাবজেক্ট, স্ট্যান্ড, ভার্ব, সুতরাং এটা হচ্ছে একটা ক্লজ। কি ক্লজ? অ্যাডজেক্টিভ ক্লজ। ওকে। আই ওয়েন্ট টু দ্য প্লেস ওয়ার মাই আঙ্কেল লিভড, এইখানে আইসা প্যাস লাগে। দেখেন, খেয়াল করেন, আই ওয়েন্ট টু দ্য প্লেস, আমি ওই স্থানটাতে গিয়েছিলাম, ওই স্থানটাতে আমি গিয়েছিলাম, এতটুকুই তোই একটা বাক্য হয়ে যায়। হোয়ার মাই আঙ্কেল লিভ, যেখানে আমার আঙ্কেল বাস করে। এখন দেখেন, একটু খেয়াল করলে আপনি দেখবেন যে এই যে ওয়ার মাই আঙ্কেল লিভড এটার সাথে সম্পর্কটা হচ্ছে দ্য প্লেসের। আই ওয়েন্ট টু দ্য প্লেস, আমি ওই জায়গাটাতে গিয়েছিলাম। ওয়ার মাই আঙ্কেল লিভড, যেখানে, কোন প্লেসটা? সেই প্লেসটা কি ছিল? যেই প্লেসে আমার আঙ্কেল বাস করে সেটা। এখন এটা স্বাভাবিকভাবেই আমাদের ব্রেইন আমাদেরকে একটা ধোকা দেয় যে এখান থেকে, এখানে তো আসলে হোয়ার দিয়ে প্রশ্ন করা যায় যে কোন জায়গা। দেখেন, এখানে কিন্তু আপনি প্রশ্ন করতেছেন কোন জায়গা, ঠিক আছে? কিন্তু এই যে আপনি যে বলছেন কোন জায়গা, এটা কিন্তু আপনার ব্রেইন লক্ষ্য করছে না। এই যে জায়গা শব্দটা, জায়গা কি নাউন নাকি ভার্ব? জায়গা হচ্ছে নাউন। আপনি কিন্তু বলছেন না ওয়েন্ট, ওয়েন্টের সাথে কিন্তু আপনি সম্পর্ক বলছেন না। আপনি বলছেন যে কোন জায়গা, যেখানে আমার আঙ্কেল বাস করে। এখন এই যে যেখানে শব্দটা চলে আসছে, এইটাই হচ্ছে ঝামেলাটা পাকায়। কিন্তু আসলে ওয়ার মাই আঙ্কেল লিভড এটা মডিফাই করতেছে দ্য প্লেসকে। যেহেতু দ্য প্লেসকে মডিফাই করতেছে, সুতরাং এটা একটা অ্যাডজেক্টিভ ক্লজ। এটা বুঝতে পারছেন কিনা? ডাব্লিউএইচ ওয়ার্ড তাদের আগের ওয়ার্ডটাকে মডিফাই করে না, সবসময় যে মডিফাই করবো এরকম না, সবসময় যে মডিফাই করবো এরকম না, আগের ওয়ার্ডটাকে মডিফাই করতে পারে, আবার নাও করতে পারে। ঠিক আছে? তাহলে দেখেন, এটা খেয়াল করেন, অ্যাডজেক্টিভ ক্লজ সবসময় যে নাউন বা প্রোনাউনকে মডিফাই করে তার পরে বসে। এটা খেয়াল করেন, অ্যাডজেক্টিভ ক্লজ বা ফ্রেজ, অ্যাডজেক্টিভ ক্লজ হইতে পারে বা সেটা ফ্রেজ হইতে পারে, সবসময় যে নাউন বা প্রোনাউনকে মডিফাই করে সবসময় তার পরে বসে, সবসময় তার পরে বসবে, ঠিক পরে বসবে। যেমন দেখেন, দ্য ম্যান হু অলওয়েজ স্পিক্স ইন ইংলিশ ইজ ব্লাইন্ড। বাক্যটা ছিল দ্য ম্যান ইজ ব্লাইন্ড, মানুষটি অন্ধ। কোন মানুষটি? যেই মানুষটি সব সময় ইংরেজিতে কথা বলে। তাহলে দেখেন, এই যে দ্য ম্যানকে মডিফাই করতেছে হু অলওয়েজ স্পিক্স ইন ইংলিশ, এইটাকে আপনি আর বাক্যের কোথাও লিখতে পারবেন না এই জায়গাটা ছাড়া, আপনাকে এই নাউনের পরেই লিখতে হবে। তাহলে হু অলওয়েজ স্পিক্স ইন ইংলিশ এটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ ক্লজ।
আবার দেখেন, দ্য বুক দ্যাট আই ওয়ান্ট টু বাই ইজ রিটেন বাই হুমায়ুন আহমেদ। তাহলে পুরো বাক্যটা ছিল দ্য বুক ইজ রিটেন বাই হুমায়ুন আহমেদ। তাইলে কোন বইটা? যেই বইটা আমি কিনতে চাই। তাহলে দ্যাট আই ওয়ান্ট টু বাই, এইটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ ক্লজ। আই আন্ডারস্ট্যান্ড, আমি বুঝেছি, দ্য রিজন, কারণ, কারণটা আমি বুঝছি। কোন কারণ? কারণ কোনটা? ওয়াই হি সেইড, সে যেটা বলেছিল, সে কেন বলেছিল, এই কারণটা আমি বুঝতে পারছি। কোন কারণ? ওয়াই হি সেইড, এই কারণটা আমি বুঝতে পারছি। তাহলে এখানে এই ওয়াই হি সেইড এটা দ্য রিজনকে মডিফাই করতেছে। তাহলে এইখানে ওয়াই হি সেইডটা হচ্ছে অ্যাডজেক্টিভ ক্লজ। ঠিক আছে। দ্যাট আই ওয়ান্ট টু বাই, এটা কি লাস্টে দেওয়া যায় না? না, এটা যদি লাস্টে দেন, দ্য বুক ইজ রিটেন বাই হুমায়ুন আহমেদ দ্যাট আই ওয়ান্ট টু বাই, এটা হয় না। কারণ হচ্ছে অ্যাডজেক্টিভ ক্লজ সবসময় এরকম কোনো স্ট্রাকচারের বাক্য আপনি কোথাও দেখবেন না, পত্রিকাতেও দেখবেন না, সাহিত্যেও দেখবেন না। কারণ এইভাবে বাক্য লেখা হয় না, এটা বাক্যের সৌন্দর্য নষ্ট হয়, বা এইভাবে মানে লেখা নিয়মও নাই। নাউন যাকে সে মডিফাই করতেছে, অ্যাডজেক্টিভ, নাউন ক্লজ বা নাউন ফ্রেজ, তার ঠিক পরপর বসে সব সময়। ঠিক আছে। নাউন সম্পর্কে বাড়তি তথ্য দেয় অ্যাডজেক্টিভ ক্লজ, তবে এটা আসলে এক্স্যাক্টলি এরকম বলা যায় না। কেন বলা যায় না একটু পরে বুঝবেন, যে নাউন সম্পর্কে তথ্য দিলেই যে অ্যাডজেক্টিভ হবে, ব্যাপারটা আসলে ওইরকম না। ঠিক আছে। লাস্টেরটা কি ভার্বকে মডিফাই করতে পারে? না, আপনি দেখেন, আই আন্ডারস্ট্যান্ড দ্য রিজন, আমি কারণটা বুঝেছি, হোয়াই হি সেই। এখন এইখানে ভার্বকে কি এটা মডিফাই করছে? হোয়াই হি সেইড, আপনি কি এইটা বুঝেছেন নাকি আপনি কারণটা বুঝেছেন? হোয়াই হি সেইড এটা বুঝেছেন আগে, নাকি আগে আপনি কারণটা বুঝেছেন? কোনটা বুঝেছেন দেখেন তো, কারণটা বুঝেছেন নাকি হোয়াই হি সেইড এটা বুঝেছেন? কারণ বুঝেছেন। তাইলে এই আন্ডারস্ট্যান্ডের সাথে হচ্ছে রিজনের সম্পর্ক, আর এই রিজনের সাথে হচ্ছে ওয়াই হি সেইড এর সম্পর্ক। ওয়াই সেইড দ্য রিজনকে মডিফাই করতেছে। ঠিক আছে। আচ্ছা, এরপর আসেন, এইখানে আইসা একটু পেস লাগতে পারে। দেখেন, গ্র্যান্ডপা রিমেম্বার্স দ্য ওল্ড ডেইজ, দাদু পুরনো দিনগুলো মনে করছেন। ওয়েন দেয়ার ওয়াজ নো টেলিভিশন, যখন কোনো টেলিভিশন ছিল না। এখন দেখেন, গ্র্যান্ডপা কি মনে করছেন? তিনি পুরনো দিনগুলোকে মনে করছেন। কোন পুরনো দিনগুলো? যেই পুরনো দিনগুলোতে কোনো টেলিভিশন ছিল না। তাহলে ওয়েন দেয়ার ওয়াজ নো টেলিভিশন এটা মডিফাই করতেছে দ্য ওল্ড ডেইজ কে। জিনিস মাথায় রাখলেই হয় যে ক্লজটা বাদ দিয়ে যদি সেন্টেন্স মিনিংফুল হয়, তাহলেও কি হবে, সেন্টেন্স বাদ দিলে ক্লজ যদি মিনিংফুল হয়, তাহলে সেইটা অ্যাডজেক্টিভ ক্লজ অথবা অ্যাডভার্ব ক্লজ হতে পারে। ঠিক আছে। তাহলে ওইটা দিয়ে আপনি নাউন ক্লজ চিনতে পারবেন, কিন্তু অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্ব ক্লজ তো দুইটা। এখানে হচ্ছে সমস্যাটা। ঠিক আছে। তাহলে এখানে দ্য ওল্ড ডেজ কে মডিফাই করতেছে, এই কারণে ওয়েন দেয়ার ওয়াজ নো টেলিভিশন এটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ ক্লজ। ঠিক আছে। ওকে, দ্য বুক হুইচ ইউ গেভ মি এটা অ্যাডজেক্টিভ ক্লজ। দ্য বুক হুইচ ইউ গেভ মি, এখানে হুইচ ইউ গেভ মি মডিফাই করতেছে দ্য বুক কে। ঠিক আছে। আচ্ছা, এরপর আসেন, দ্য আমব্রেলা হুইচ হ্যাজ এ ব্রোকেন হ্যান্ডেল ইজ মাইন। দ্য আমব্রেলা উইথ এ ব্রোকেন হ্যান্ডেল ইজ মাইন। আচ্ছা বলেন তো, সেকেন্ড যে এই বাক্যটা আছে, এই সেকেন্ড বাক্যটাতে উইথ ব্রোকেন হ্যান্ডেল এটা কোন ধরনের ফ্রেজ বা ক্লজ? উইথ আ ব্রোকেন হ্যান্ডেল এটা কোন ধরনের ফ্রেজ বা ক্লজ? এ সবাই একটু উত্তর করেন, তাহলে আমি বুঝতে পারবো যে এটা বুঝতে পারছেন আপনারা। এই প্রথম মনে হয় এই কোনো একটা হচ্ছে যে আমি প্রশ্ন, এরকম একটা প্রশ্ন করলাম যে উত্তর তিন রকম হইলেও উত্তর তিন রকম হইলেও আপনারা হচ্ছে সবার উত্তরটাই আসলে সঠিক। এখানে যদি আপনি বলেন এটা প্রেপোজিশনাল ফ্রেজ, তাইলেও এটা সঠিক। যদি আপনি বলেন এটা অ্যাডজেক্টিভ ফ্রেজ, তাইলেও আপনি সঠিক। যদি আপনি বলেন যে এটা একটা কমপ্লিমেন্ট, তাইলেও এটা সঠিক। ঠিক আছে।
তাহলে এটা আসলে সবগুলাই সঠিক, ঠিক আছে। তাহলে এটা কেন প্রেপোজিশনাল ফ্রেজ? কারণ উইথ আছে, উইথের পরে এটা একটা প্রেপোজিশন, প্রেপোজিশন পরে নাউন আছে, আর ব্রোকেন হ্যান্ডেল, সুতরাং এটা প্রেপোজিশনাল ফ্রেজ। আবার এই উইথ এ ব্রোকেন হ্যান্ডেল এটা দ্য আমব্রেলাকে মডিফাই করতেছে, সুতরাং এটা একটা অ্যাডজেক্টিভ ফ্রেজ। তাহলে দুইটাই হয়, ঠিক আছে। ওকে, প্রেপোজিশনাল, হ্যাঁ আমি তো প্রেপোজিশনাল ফ্রেজই বললাম, প্রেপোজিশন তো ক্লজ হয় না, প্রেপোজিশনাল ক্লজ তো হয় না, প্রেপোজিশন ফ্রেজ হয়, ঠিক আছে। আচ্ছা তাহলে এইটা আসেন, এই যে হুইচ হ্যাজ এ ব্রোকেন হ্যান্ডেল, এটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ ক্লজ, ঠিক আছে। লেখেন অ্যাডজেক্টিভ ফ্রেজ এবং অ্যাডজেক্টিভ ক্লজ আমরা শিখলাম। আচ্ছা এখন আসেন, এগুলো মোটামুটি এক্সাম্পল এক্সাম্পল দেখলে পারবেন। আমরা এখন পড়বো হচ্ছে অ্যাডভার্বিয়াল ক্লজ বা অ্যাডভার্বিয়াল ফ্রেজ। আচ্ছা, কমপ্লিমেন্ট কিভাবে হয়? কমপ্লিমেন্ট হয় হচ্ছে, কমপ্লিমেন্ট আমরা হচ্ছে কিভাবে হচ্ছে করি, কমপ্লিমেন্ট কিভাবে করি আমরা? ধরেন আমি যদি বলি এরকম, দ্য আমব্রেলা, দ্য আমব্রেলা ইজ উইথ আ ব্রোকেন হ্যান্ডেল, এভাবে লেখা যায় কিনা? দ্য আমব্রেলা ইজ উইথ এ ব্রোকেন হ্যান্ডেল। তো দেখেন এই যে উইথ এ ব্রোকেন হ্যান্ডেল, এটা দ্য আমব্রেলার একটা অবস্থা প্রকাশ করতেছে, অবস্থা। অবস্থা প্রকাশ করলে, ডেসক্রাইব করলে সেটাকে আমরা কমপ্লিমেন্ট বলতে পারি। তাহলে এই যে উইথ এ ব্রোকেন হ্যান্ডেল এটা হচ্ছে একটা কমপ্লিমেন্ট, ঠিক আছে। হ্যাঁ লিঙ্কিং ভার্বটা নাই, হ্যাঁ লিঙ্কিং ভার্বটা নাই। আচ্ছা এরপরে আসেন, দ্য গভর্নমেন্ট ফেইলড টু মেক দ্য নেগোসিয়েশন। গভর্নমেন্ট নেগোসিয়েশন মেক করতে ফেল করেছে বিকজ অপোজিশন ডিড নট ওয়ান্ট টু হেল্প। এখন দেখেন তো এইটাকে কি কোনোভাবে অ্যাডজেক্টিভ মনে হচ্ছে কিনা, একটু খেয়াল করেন। দ্য গভর্নমেন্ট ফেইলড টু মেক দ্য নেগোসিয়েশন বিকজ অপোজিশন ডিড নট ওয়ান্ট টু হেল্প। জি, নাউনের পরে সবসময়, মানে নাউনের পরে সবসময় অ্যাডজেক্টিভ ফ্রেজ না, অ্যাডজেক্টিভ ফ্রেজটা সবসময় নাউনের পরে বসে। বাক্যটা হচ্ছে এইরকম, দেখেন এই যে বিকজ অপোজিশন ডিড নট ওয়ান্ট টু হেল্প, এটার সাথে কি ফেইলের সম্পর্ক নাকি দ্য নেগোসিয়েশনের সম্পর্ক? দেখেন তো, দ্য গভর্নমেন্ট ফেইলড, গভর্নমেন্ট ফেল করেছে, এরপর যদি আপনি বলেন বিকজ অপোজিশন ডিডন্ট ওয়ান্ট টু হেল্প, কারণ অপোজিশন হেল্প করতে চায় নাই। হ্যাঁ কেন হেল্প করেছে এটা ব্যাখ্যা করছে, ঠিক আছে, ঠিক আছে। কেন হেল্প করেছে এইটা ব্যাখ্যা করছে। দেখেন আপনি যদি এই টু মেকটা বাদ দিয়ে দেন, এই টু মেকটা বাদ দিয়ে যদি আপনি হিসাব করেন, দ্য গভর্নমেন্ট ফেইলড বিকজ অপোজিশন ডিড নট ওয়ান্ট টু হেল্প, কারণ অপোজিশন হেল্প করতে তারা চায় নাই, তাহলে দেখেন এটাকে আপনি এভাবে লিখতে পারছেন। সুতরাং এখানে প্রশ্নটা হচ্ছে ওয়াই, ওয়াই এর উত্তর দিচ্ছে হচ্ছে বিকজ অপোজিশন ডিড নট ওয়ান্ট টু হেল্প, তাহলে এটা হচ্ছে একটা অ্যাডভার্বিয়াল ক্লজ, যেহেতু এখানে ডিড আছে, এরপরে এখানে টু হেল্প আছে, তারপরে এই যে এখানে একটা সাবজেক্ট আছে অপোজিশন, সুতরাং এটা হচ্ছে একটা অ্যাডভার্বিয়াল ক্লজ। এখন আসলে আমরা অ্যাডভার্বিয়াল ক্লজ কাকে বলে সেটা বুঝি। অ্যাডভার্বিয়াল, অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্ব এই দুইটাকে আপনি যদি বাক্য থেকে তুলে দেন, বাদ দিলে বাক্যের অর্থটা অসম্পূর্ণ থাকবে না, বাক্যের অর্থটা সম্পূর্ণই হবে। আচ্ছা, আর এই অ্যাডভার্ব ক্লজটা কিসের উত্তর দেয়? অ্যাডভার্ব ক্লজটা হচ্ছে কখন, কোথায়, কিভাবে, কেন, এইগুলোর হচ্ছে উত্তর দেয়। যেমন দেখেন এখানে বলছে ওয়েট হিয়ার আনটিল আই কাম ব্যাক। ওয়েট হিয়ার কতক্ষণ পর্যন্ত? যতক্ষণ না আমি ফেরত আসি, যতক্ষণ না আমি, জি ওয়াই দিয়ে প্রশ্ন করলেই হবে। জি, দ্য নেগোসিয়েশনকে মডিফাই না করতেছে, নেগোসিয়েশনকে তো মডিফাই করতেছে না ভাই। আচ্ছা, নেগোসিয়েশন যে মডিফাই করতেছে না এটা আমি একটু পরে আপনাকে দেখাবো যে কিভাবে নেগোসিয়েশনকে মডিফাই করে না। আচ্ছা দেখেন, ওয়েট হিয়ার আনটিল আই কাম ব্যাক, হোয়াইল দ্য রাইটার ওয়াজ রাইটিং হি স্মোকড। তাহলে আপনি যদি স্মোককে প্রশ্ন করেন যে কখন স্মোকিং করছিল, যখন রাইটার লিখছিল তখন। ওয়েট হিয়ার আনটিল আই কাম ব্যাক, কতক্ষণ পর্যন্ত? যতক্ষণ পর্যন্ত না আমি ফেরত আসি। তাহলে এই সবগুলোই হচ্ছে অ্যাডভার্বিয়াল ক্লজ, ঠিক আছে। কি মাথা যাচ্ছে না? এই মাথা যাচ্ছে না মানে কি? মাথা কই যায় না? কি বলেন, মাথা কোথায় যায় না? আচ্ছা এখন আসেন যে অ্যাডজেক্টিভ ক্লজ এবং অ্যাডভার্ব ক্লজ এই দুইটার মধ্যে গন্ডগোল লাগে, দুইটাকে আপনি কিভাবে হচ্ছে আলাদা করবেন, এইটার একটা খুব সহজ উপায় আছে। সহজ উপায় হচ্ছে এমপিটি টেস্ট। এমপিটি মানে হচ্ছে
ম্যানার, প্লেস এবং হচ্ছে টাইম। মানে আপনি যদি কখন, কোথায়, কিভাবে দিয়ে প্রশ্ন করেন ভার্বকে, তাহলে আপনি যে উত্তরটা পাবেন সেটাই হয় হচ্ছে অ্যাডভার্ব। যেমন দেখেন, দে ওয়েন্ট, দে ওয়েন্ট তারা চলে গেল, ওয়ার লিভিং ওয়াজ চিপার, যেখানে বাস করা সহজ ছিল, যেখানে বাস করা সহজ ছিল। আচ্ছা, তাহলে এখানে আপনি হোয়ার দিয়ে প্রশ্ন করতে পারছেন, তারা কোথায় চলে গেল। হি কেম ওয়েন আই ওয়াজ রিডিং, সে আসলো, কখন আসলো, যখন আমি পড়ছিলাম তখন আসলো। আই ডিডন্ট কাম, আমি আসি নাই, কেন, বিকজ আই ওয়াজ ইল, তাহলে এখানে আপনি হোয়াই দিয়ে প্রশ্ন করতে পারছেন, এখানে আপনি হোয়েন দিয়ে প্রশ্ন করতে পারছেন, আর এখানে আপনি হোয়ার দিয়ে প্রশ্ন করতে পারছেন। তাহলে কখন, কোথায়, কিভাবে, কেন, এগুলো দিয়ে আপনি যদি ভার্বকে প্রশ্ন করেন তাহলে যে উত্তরটা পাবেন সেটাই হচ্ছে অ্যাডভার্ব। ঠিক আছে, এরপরে আসেন যে এই যে অ্যাডজেক্টিভ, এটা যে অ্যাডজেক্টিভ না, এই যে এইটা, এই যে নেগোসিয়েশন, এটা যে অ্যাডজেক্টিভ না, এটা আপনি কিভাবে বুঝবেন। মনে রাখবেন, একটা অ্যাডভার্বিয়াল ফ্রেজকে, একটা অ্যাডভার্বিয়াল ফ্রেজকে আপনি চাইলে বাক্যের মাঝে, শেষে, শুরুতে লিখতে পারবেন। ধরেন আমি যদি এই বিকজ অপোজিশন ডিড নট ওয়ান্ট টু হেল্প, এটাকে যদি আমি এই বাক্যের শুরুতে নিয়ে আসতাম, তাহলে কি বাক্যটা হয় কিনা দেখেন তো। দ্য গভর্নমেন্ট, বিকজ অপোজিশন ডিড নট ওয়ান্ট টু হেল্প দ্য গভর্নমেন্ট ফেল টু মেক নেগোসিয়েশন, হয় কিনা। জি, সহজ কথা ভার্বকে মডিফাই করতেছে, হয় কিনা দেখেন তো। বিকজ অপোজিশন ডিড নট ওয়ান্ট টু হেল্প, এটা যদি আমি বাক্যের শুরুতে নিয়ে আসি, এই বাক্যটা হবে কিনা, একটা মিনিংফুল বাক্য আপনি পাচ্ছেন কিনা, একটা আপনি মিনিংফুল বাক্য পাবেন। কিন্তু কিন্তু এই অ্যাডজেটিভের ক্ষেত্রে এটা আপনি পাবেন না। ধরেন এটা একটা অ্যাডজেটিভ ক্লজ, এই যে হু ইজ কারেজ, এটা অ্যাডজেটিভ ক্লজ। এই বাক্যটাকে, এই ক্লজটাকে আপনি যদি সামনে নিয়ে আসেন, এই বাক্যটা আর হবেই না। উই, তখন হবে এরকম, হু ইজ কারেজিয়াস, হু ইজ কারেজিয়াস, উই অল অ্যাডমায়ার এ ম্যান, বাক্যটার অর্থ আর হচ্ছে না। তাইলে অ্যাডভার্ব এবং অ্যাডজেটিভ ক্লজ যদি আপনি না বুঝতে পারেন, আপনি দেখবেন যে এই অ্যাডভার্ব ক্লজটাকে আপনি সরাতে পারছেন কিনা বাক্যের অন্য কোনো জায়গায়। যদি সরাতে পারেন, সেটা অবশ্যই অ্যাডভার্ব ক্লজ হবে, এবং অ্যাডভার্ব ক্লজকে সরানো যায়, যেখানে খুশি আপনি সেখানে বসাইতে পারবেন বাক্যের, কারণ অ্যাডভার্ব এরকমই। যেমন দেখেন, এই বাক্যটাকে, এই যে ওয়েট হিয়ার আনটিল আই কাম ব্যাক, আপনি যদি বাক্যটাকে এইভাবে লিখেন, আনটিল, ডাবল এল কেন দিছি, আনটিল আই কাম ব্যাক ওয়েট হিয়ার, আনটিল আই কাম ব্যাক ওয়েট হিয়ার, ঠিক আছে। আচ্ছা, এরপরে দেখেন, হি স্মোকড, এটার পরে যদি আপনি লিখেন হোয়াইল দ্য রাইটার ওয়াজ রাইটিং, তাইলেও বাক্যটা হয়ে যাবে। তাহলে অ্যাডভার্ব ক্লজকে আপনি এরকম মুভ করতে পারবেন, এদিক সেদিক সরাইতে পারবেন, কিন্তু অ্যাডজেক্টিভ এবং নাউন ক্লজকে আপনি এদিক সেদিক সরাতে পারবেন না। ঠিক আছে, এটা আমি লিখে দিব, এটা আমি এখানে হচ্ছে লিখি নাই, আমি এটা স্লাইডে লিখে দিব। আচ্ছা, তাহলে আশা করি হচ্ছে অ্যাডভার্ব ক্লজ, অ্যাডভার্ব ফ্রেজ চিনবেন। তাহলে দেখেন তো, এটা কোন ধরনের ক্লজ বা এটা কোন ধরনের ফ্রেজ বলেন তো, এ বি সি ডি, এটা উত্তর দেন, তাহলে মানে বুঝবে যে আপনারা বুঝছেন। হি লিভস ইন দ্য সাব আর্ব অফ ঢাকা। হতাশ, হতাশ, সবাই কনফিডেন্টলি ভুল দেখাচ্ছেন, সবাই কনফিডেন্টলি ভুল দেখাচ্ছেন। হি বিহেভড অ্যাজ ইফ ওয়ার, অ্যাজ ইফ হি ওয়ার এংরি, এটা কিভাবে অ্যাডভার্বিয়াল ক্লজ হয়। আচ্ছা, এটা এটা আমি ব্যাখ্যা করতেছি, আমি না, এটা আমি ব্যাখ্যা করতেছি, দাঁড়ান। সবাই কনফিডেন্টলি ভুল দেখাচ্ছেন রে ভাই। আচ্ছা দেখেন, এখানে কি বলছে, একটু প্রশ্ন তো ভালো করে পড়বেন নাকি। হি লিভ, সে বাস করে, কোথায় বাস করে, ইন দা সাবার্ব অফ ঢাকা। ভাই এখানে কি ইন সহ দাগ, এখানে কি ইন সহ দাগ আছে নাকি ইন ছাড়া দাগ আছে। দাগ তো আছে দা সাব আর্ব অফ ঢাকার মধ্যে। ইন হচ্ছে একটা প্রেপোজিশন, ইনের পরে কি হয়, নাউন হয়। তাহলে এইখানে দা সাবার্ব অফ ঢাকা ফাইনাইট ভার্ব নাই, সুতরাং এটা একটা নাউন ফ্রেজ। বুঝতে পারছেন কিনা, এটা যে নাউন ফ্রেজ, বুঝতে পারছেন কিনা। যদি ইন সহ দাগ থাকতো,
তাইলে আপনি বলতে পারতেন এটা একটা অ্যাডভার্ব ফ্রেজ, যদি ইন সহ দাগ থাকতো। ঠিক আছে? হ্যাঁ, এই তো আপনি বুঝতে পারছেন, হি লিভ ইন ইট, হি লিভ ইন দিস, হি লিভ ইন ইট। ঠিক আছে? প্রশ্নটা ভালো করে একটু পড়েন। হ্যাঁ, প্রশ্ন পড়লে এরকম একটা দুইটা, একটা দুইটা না, এরকম অনেক ভুল হয়ে যায় পরীক্ষার হলে, কারণ আমরা প্রশ্ন ঠিক মতো পড়ি না, আমরা উত্তরও ঠিকঠাক মতো পড়ি না। আচ্ছা, এখন আসেন, ওই যে আমি একজনকে বলেছিলাম যে আমি আপনার ইয়াটা বুঝতে পারছি। আচ্ছা, আপনার প্রশ্ন ছিল এরকম যে আই টোল্ড হিম হোয়ার হি লিভড, আরটা ছিল আই মেট হিম হোয়ার হি লিভড। হ্যাঁ, এখানে এখানে প্রথমটা, এই যে হোয়ার হি লিভড, এখানে প্রথমটা হচ্ছে নাউন ক্লজ, আর এই যে হোয়ার হি লিভড এটা হচ্ছে একটা অ্যাডভার্বিয়াল ক্লজ। কেন? দেখেন, আপনি দেখেন তো, এই যে হোয়ার হি লিভড এটাকে ইট অথবা দিস দিয়ে রিপ্লেস করা যায় কিনা? আই টোল্ড হিম ইট, আই টোল্ড হিম ইট, এটা ইট বা দিস দিয়ে রিপ্লেস করা যায় কিনা? আই টোল্ড হিম ইট রিপ্লেস করা যায়। আই টোল্ড হিম ইট, এটা ইট বা দিস দিয়ে রিপ্লেস করা যায়। সুতরাং এই যে হোয়ার হি লিভ এটা হচ্ছে একটা নাউন ক্লজ। আই টোল্ড হিম ইট, ঠিক আছে, আমি তাকে এইটা বলেছিলাম, আই টোল্ড হিম ইট। কিন্তু দেখেন, আই মেট হিম, আই মেট হিম ইট, এটা হয়? আই মেট হিম ইট হয়? আই মেট হিম দিস হয়? না, হয় হচ্ছে আই মেট হিম হিয়ার অথবা আই মেট হিম দেয়ার। তাহলে এইটা হিয়ার এবং দেয়ার হচ্ছে হোয়ারকে যদি আপনি প্রশ্ন করেন তাহলে আপনি উত্তর পাবেন। এই কারণেই হোয়ার হি লিভ এটা হচ্ছে অ্যাডভার্বিয়াল ক্লজ, মেড হিম ইট যায় না। ঠিক আছে? এই কারণে এটা হচ্ছে অ্যাডভার্বিয়াল ক্লজ। ভাই আমি আন্তরিকভাবে দুঃখিত, তখন আমি যেটা বলছি আমি ওইটা হুট করে বলছি, তো আমি এটা বুঝি নাই, পরে হঠাৎ করে মানে মনে হয়েছে যে আমি এটা ভুল বলছি। এটা ঠিকই আছে, হোয়ার হি লিভড এটা হচ্ছে এখানে নাউন, আর এই যে মেড হিমের পরে যে হোয়ার হি লিভড এটা হচ্ছে এখানে অ্যাডভার্ব। ঠিক আছে? আচ্ছা, তাহলে এইটা এই যে গেল ইন দ্য সাবারব অফ ঢাকা, এটা বলেন এটা কি হবে? দ্য গার্ল উইথ লং হেয়ার ইজ মাই কাজিন, এটা কি হবে বলেন? আর কতক্ষণ ক্লাস হবে এটা আমার ক্লাসে বলা নিষিদ্ধ। আপনাদের টাইম স্লট হচ্ছে 2 ঘন্টা, 2 ঘন্টার ক্লাস, 2 ঘন্টা শেষ হইতে এখনো 15 মিনিট বাকি আছে। 2 ঘন্টা শেষ হওয়ার পরে জিজ্ঞেস করেন যে ক্লাস কতক্ষণ হবে। দ্য গার্ল উইথ লং হেয়ার এটা কি হবে বলেন তো? গুড, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ ফ্রেজ। গুড, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ ফ্রেজ। আচ্ছা, এবার আচ্ছা, এটা বলেন, স্ট্রাইক ওয়াইল দ্য আয়রন ইজ হট, স্ট্রাইক ওয়াইল দ্য আয়রন ইজ হট, এটা কোন ধরনের ফ্রেজ বা ক্লজ বলেন তো? স্ট্রাইক আঘাত করো, স্ট্রাইক আঘাত করো, ওয়াইল দ্য আয়রন ইজ হট। গুড, এটা হচ্ছে অ্যাডভার্ব ক্লজ, অ্যাডভার্ব ক্লজ। তাহলে আপনি কখন দিয়ে উত্তর করতে পারছেন, কখন আঘাত করব, কখন? ওয়াইল দ্য আয়রন ইজ হট, যখন লোহা গরম হবে তখন আঘাত করতে হবে, যাতে লোহা বেন্ড হয়। ওকে, এটা বলেন, দ্য মেশিন মেড ইন পর্তুগাল ইজ ওয়ার্কিং ওয়েল, তাহলে এটা কোন ধরনের ফ্রেজ বা ক্লজ বলেন তো? দ্য মেশিন মেড ইন পর্তুগাল, দ্য মেশিন মেড ইন পর্তুগাল, অ্যাডজেক্টিভ। গুড, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। নাউন ফ্রেজ কেন বলছেন? এটাকে আপনি দিস বা ইট দিয়ে রিপ্লেস করতে পারবেন। দ্য মেশিন ইট ইজ ওয়ার্কিং ওয়েল, এরকম কোনো সেন্টেন্স হয়? দ্য মেশিন ইট ইজ ওয়ার্কিং ওয়েল, দ্য মেশিন ইজ ওয়ার্কিং ওয়েল হয়। হ্যাঁ, মেশিন নাউনকে মডিফাই করতেছে, তাহলে এটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ। গুড, এটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ। ওকে, তাহলে মেড ইন পর্তুগাল হচ্ছে এটা একটা অ্যাডজেক্টিভ। আচ্ছা, তারপরে এটা একটা অ্যাডজেক্টিভ আমরা বুঝলাম। এইখানে এটা বলেন, টু বি শিওর হি উইল কাম টুমোরো, এটা কি হবে বলেন? টু বি শিওর, আগেরটা, আগেরটা কোনটা? ইট দিয়ে করা যেত, কোনটা? স্ট্রাইক ইট, ওই আগেরটা। আরে ভাই, আপনি দুইটা বাক্য পাশাপাশি রাখেন। স্ট্রাইক ইট, এটাকে আঘাত করো, আর স্ট্রাইক হোয়াইল দ্য আয়রন ইজ হট, যখন আয়রনটা গরম হচ্ছে তখন আঘাত করো। দুইটার মিনিং কি সেম হইলো? দুইটার তো অর্থ আকাশ পাতাল চেঞ্জ হয়ে গেল না? তো অর্থ এরকম আকাশ পাতাল চেঞ্জ করলে তো হবে না।
হ্যাঁ, তাহলে এখানে গুড, এখানে ইনফাইনিটিভ হয়, যারা ইনফাইনিটিভ বলেছেন তাদেরটাও ঠিক আছে, যারা অ্যাডভার্ব বলছেন তাদেরটাও ঠিক আছে, দুইটাই ঠিক আছে। এটা ইনফাইনিটিভ হয় এবং এটা আহ, এটা অ্যাডভার্বিয়ালও হয়, দুইটাই হয়, ইনফাইনিটিভ ফ্রেজ হয়, অ্যাডভার্বিয়াল হয়। পরীক্ষা যে কোনো একটা থাকবে অপশনে, দুইটা থাকবে না, ঠিক আছে। আচ্ছা, এটা বলেন, অনলি এ ম্যান উইথ প্লেন্টি অফ মানি ক্যান বাই এ কার, এটা কি হয় বলেন? অনলি এ ম্যান উইথ প্লেন্টি অফ মানি, এটা কোন ধরনের হবে? অ্যাডভার্ব কিভাবে? অ্যাডভার্ব কিভাবে আগেরটা? দেখেন এখানে বলছি কি, টু বি শিওর হি উইল কাম টুমোরো। টু বি শিওর হি উইল কাম টুমোরো, সে কেন আসবে? আগামীকালকে কেন সে আসবে? শিওর হইতে আসবে, টু বি শিওর, শিওর হইতে আসবে। জি, অনলি এন ম্যানকে মডিফাই করতেছে, তাইলে এটা অ্যাডজেক্টিভ। এবং আর কি, অন্য কোনো ফ্রেজ হয় কিনা, অ্যাডজেক্টিভ ছাড়া অন্য কোনো ফ্রেজ হয়? অ্যাডজেক্টিভ ছাড়া অন্য কোনো ফ্রেজ হয়? গুড, অ্যাডজেক্টিভ ছাড়া প্রেপোজিশনাল ফ্রেজ হয়। অনলি এ ম্যান উইথ, উইথ প্রেপোজিশন, প্লেন্টি অফ মানি, এটা হচ্ছে নাউন, সুতরাং এটাকে এটাকে অ্যাডজেক্টিভ ফ্রেজও বলা যায়, অথবা এটাকে প্রেপোজিশনাল ফ্রেজও বলা যেতে পারে। আচ্ছা, আই লাইক টু সি আ ফেস উইথ এ স্মাইল অন ইট, এটা বলেন, এটা কোন ধরনের ফ্রেজ? উইথ এ স্মাইল অন ইট, এটা কোন ধরনের ফ্রেজ? উইথ এ স্মাইল অন ইট, গুড, অ্যাডজেক্টিভ ফ্রেজ, গুড, এটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ ফ্রেজ, অ্যাডজেক্টিভ ফ্রেজ, ওকে। উই স সেলিম রানিং ফর দ্য বাস, এটা বলেন, এটা কোন ধরনের ফ্রেজ হবে? উই স সেলিম রানিং ফর দ্য বাস, উই স সেলিম রানিং ফর দ্য বাস, এটা কোন ধরনের ফ্রেজ হবে? আচ্ছা, এখানে একটা অবস্থা বোঝাচ্ছে কিনা, উই স সেলিম রানিং ফর দ্য বাস, মানে সেলিম ইজ রানিং ফর দ্য বাস। তাহলে এখানে রানিং বাসটা আমরা সেলিমকে বাসের জন্য দৌড়ানো অবস্থায় দেখলাম, দৌড়াইতে দেখলাম, বাসের জন্য দৌড়ানো অবস্থায় দেখলাম, তাহলে এটা সেলিমকে মডিফাই করতেছে, এটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ ফ্রেজ, অথবা এটাকে পার্টিসিপল ফ্রেজও বলা যেতে পারে, পার্টিসিপল ফ্রেজও বলা যেতে পারে, অথবা এটাকে অ্যাডজেক্টিভ ফ্রেজও বলা যেতে পারে। ওকে, ঠিক আছে, মোটামুটি এইগুলাই ছিল এখানে। আর সর্বশেষ জাস্ট একটা জিনিস আপনাদেরকে পড়াবো, এটাই শেষ আজকের মতো। এটা হইলো অ্যাপোজিটিভ। অ্যাপোজিটিভ আগে কখনো কেউ কি জানেন অ্যাপোজিটিভ কি? অ্যাপোজিটিভ কি কেউ কি জানেন অ্যাপোজিটিভ কি? অ্যাপোজিটিভ সম্পর্কে কোনো আইডিয়া আছে কারো? আচ্ছা, কেউ জানেন কেউ জানেন না, আচ্ছা ঠিক আছে, ওকে। আচ্ছা দেখেন, আমি একটা এক্সাম্পল দিই, ধরেন কাকে দিয়ে এক্সাম্পল দিব, ধরেন হচ্ছে ববি। হ্যাঁ, ববিকে দিয়ে আপনাকে দিয়ে এক্সাম্পল দিই। ধরেন আমি বললাম ববি ইজ আ স্টুডেন্ট, না ধরেন বললাম যে ববি, হ্যাঁ ঠিক আছে, ববি ইজ আ স্টুডেন্ট অফ পিটুয়ে, বললাম যে ববি ইজ আ স্টুডেন্ট অফ পিটুয়ে। এখন আহ, ধরেন আপনার লোকালিটিতে ববি নামের 4 জন মানুষ বাস করে, অথবা হচ্ছে যে হয়তো আপনাকে হয়তো আপনার এলাকায় ববি নামের হচ্ছে 5 জন 6 জন বাস করে। এখন আপনি বলতেছেন যে কোন ববি? তখন আপনি বললেন যে ববি, ববি দ্য সন অফ, সন অফ, আপনার আব্বার নাম কি আমি জানি না। আচ্ছা, আমি দিলাম যে দা সন অফ এ, ঠিক আছে, আমি জানি না। দা সন অফ এ, ববি দা সন অফ এ ইজ আ স্টুডেন্ট অফ পিটুয়ে, ঠিক আছে। ও ডটার, না ওই যে ববি হাজ্জাজ আছে না, ববি হাজ্জাজ, উনি তো ছেলে, আমি এই কারণে মানে ছেলে ভাবছি আর কি, ববি হাজ্জাজ হিসেবে আমি ছেলে ভেবেছি। আর যাই হোক, অসুবিধা নেই, এটা তো একটা এক্সাম্পল। দেখেন, তাহলে ববি সম্পর্কে একটা এক্সট্রা তথ্য দিচ্ছে হচ্ছে দা সন অফ এ। আচ্ছা বলেন তো, এটা কি বাক্যের জন্য ম্যান্ডেটরি? এটা কি বাক্যের জন্য ম্যান্ডেটরি? বাক্যের জন্য ম্যান্ডেটরি না। তার মানে অ্যাপোজিটিভ কখনোই বাক্যের জন্য ম্যান্ডেটরি হয় না।
অ্যাপোজিটিভ হয় হচ্ছে এটা এডিশনাল একটা ইনফরমেশন যেটা আসলে বাক্যে না দিলেও চলে। এবং অ্যাপোজিটিভ অ্যাপোজিটিভ অলওয়েজ নাউন হয়, এইটা আগে মাথায় ঢোকান। অ্যাপোজিটিভ সবসময় নাউন হবে, অ্যাপোজিটিভ নাউন ছাড়া অন্য কোনো কিছুই হবে না। অ্যাপোজিটিভ হয় নাউন হবে, নাইলে নাউন ফ্রেজ হবে, নাইলে নাউন ক্লজ হবে। অ্যাপোজিটিভ নাউন ছাড়া কোনো কিছুই হয় না। এক্স্যাক্টলি, এটা অনেকটা কমপ্লিমেন্টের মতো, এটা অনেকটা কমপ্লিমেন্টের মতো। আচ্ছা, এটা কি ডেসক্রাইব? এই কুমকুম ফারিহা ভাই, এটা ডেসক্রাইব কেমন হয়েছে আমাকে একটু বোঝান। কারণ আমি বললাম কুমকুম ফারিহা ইজ এ ডটার অফ অমুক, কুমকুম ফারিহা ইজ এ স্টুডেন্ট, কুমকুম ফারিহা ইজ এ গার্ল, কুমকুম ফারিহা ইজ এ সিঙ্গার, ইজ এ টিচার। এটা কি পরিচয় নাকি ডেসক্রাইব বলেন তো? ডেসক্রাইব কোনটা? আমি বললাম যে কুমকুম ফারিহা ইজ স্যাড, হ্যাঁ, কুমকুম ফারিহা ইজ হ্যাপি, এইটা হচ্ছে ডেসক্রাইব। কিন্তু এটা তো পরিচয় দিচ্ছে, আইডেন্টিটি দিচ্ছে, ঠিক আছে? কমপ্লিমেন্টে বলা যেতে পারে, অসুবিধা নেই, আপনি কমপ্লিমেন্টে বলতে পারেন, এক্স্যাক্টলি এটা একটা কমপ্লিমেন্ট, তবে নাউন কমপ্লিমেন্ট। আচ্ছা, তাহলে এখানে একটা সংজ্ঞা দেওয়া আছে, সংজ্ঞা পড়লে বুঝবেন। এখন দেখেন আমরা এক্সাম্পল দিই। দেখেন এই, এটা সব থেকে গুরুত্বপূর্ণ, খেয়াল করেন, খেয়াল করেন। আমি আপনাদের এই এই যে অ্যাডজেক্টিভ কিনা সেটা আমি 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 ভুল ভাঙতেছি, আপনি একটু খেয়াল করেন। দেখেন, দ্য নিউজ দ্যাট হি উইল কাম ইজ নোন টু অল। দ্য নিউজ দ্যাট হি উইল কাম ইজ নোন টু অল। প্রথম দেখায় যদি আপনাকে জিজ্ঞেস করা হয় দ্যাট হি উইল কাম এটা কোন ধরনের ক্লজ, আপনি কি উত্তর দিবেন? দ্য নিউজ দ্যাট হি উইল কাম ইজ নোন টু অল, এটা কি উত্তর দিবেন আপনি বলেন? কি উত্তর দিবেন? গুড। যারা অ্যাডজেক্টিভ বলছেন তারাই, তাদের জন্য গুড। তাহলে দ্যাট হি উইল কাম এটাকে অ্যাডজেক্টিভ বলেই মনে হবে, স্বাভাবিক। কিন্তু আপনি একটু খেয়াল করে দেখেন তো, এই যে খবর, খবরটা কোনটা? সে যে আসবে এটাই খবর কিনা? দ্য নিউজ সমান সমান দ্যাট হি উইল কাম লেখা যায় কিনা? একটু চিন্তা করেন। দ্য নিউজ দ্যাট হি উইল কাম এটাই খবর কিনা? এটাই। আরেকটা এক্সাম্পল দিলাম, দ্য নিউজ দ্যাট দ্য পিএম ফ্লেড ইজ নোন টু অল। দেখেন, দ্য নিউজ কোন খবরটা? দ্যাট দ্য পিএম ফ্লেড, প্রধানমন্ত্রী পালিয়ে গিয়েছেন। তাহলে দ্য নিউজ সমান সমান দ্যাট দ্য পিএম ফ্লেড লেখা যায় কিনা? লেখা যায়। তাইলে যদি এই রকম লেখা যায় তখন সেটাই হয় হচ্ছে অ্যাপোজিটিভ, এটা অ্যাডজেক্টিভ নয়। এটা নাউন সম্পর্কে একটা এডিশনাল ইনফরমেশন দেয়, নাউন সম্পর্কে একটা এডিশনাল ইনফরমেশন দেয়। এটা কিন্তু নাউনকে মডিফাই করতেছে না, সে নাউন সম্পর্কে একটা এক্সট্রা তথ্য দিচ্ছে। এইটাকেই বলা হয় অ্যাপোজিটিভ, এবং অ্যাপোজিটিভ সবসময় নাউন ক্লজ হয়। এখানে দ্যাট হি উইল কাম এটা হচ্ছে একটা অ্যাপোজিটিভ, ঠিক আছে? আরো এক্সাম্পল দেই, দেখেন আরো এক্সাম্পল দেই। কারণ আমি বললাম যে দ্য রুল দ্যাট দ্য ক্লাস ক্লাস will be held at 8 p.m. is abolished. দেখেন, the rule that the class will be held at 8 p.m. is abolished। হ্যাঁ, এটা একটা বাক্য। আরেকটা বাক্য দেখেন, আরেকটা বাক্য দেখেন, the rule that is abolished is not known। এখন দেখেন তো, নিয়ম, নিয়ম দ্যাট ইজ অ্যাবলিশড, যেটা অ্যাবলিশ করা হয়েছে, বাতিল করা হয়েছে। দ্য রুল দ্যাট দ্য ক্লাস উইল বি হেড এট 8 p.m. এখানে রুল কোনটা বলেন তো? এখানে রুল কোনটা? রুল কোনটা? ক্লাস 8টায় শুরু হবে এইটা রুল, নাকি
যেটা অ্যাবলিশ হয়েছে ওইটা রুল, এখানে কোনটা রুল? অ্যাপোজিটিভ স্কিপ করা যাবে, আপনি চাইলে স্কিপ করেন, অসুবিধা নাই, আপনি স্কিপ করেন, অসুবিধা নাই, যদি কঠিন হয় তাহলে স্কিপ করেন, ঠিক আছে? হ্যাঁ, তাহলে দ্য রুল সমান সমান হচ্ছে দ্যাট দ্য ক্লাস উইল বি হেল্ড অ্যাট 8 p.m. তাহলে এইটা হচ্ছে এখানে নাউন ক্লজ। আর এখানে কি রুল, এখানে তো রুলের কথা নাই, এখানে রুলের কথা বলা হয় নাই, দ্যাট ইজ অ্যাবলিশড এইটা বলা হয়েছে, তাইলে এইটা হচ্ছে এখানে অ্যাডজেক্টিভ ক্লজ, এটা হচ্ছে এখানে অ্যাডজেক্টিভ ক্লজ। আরেকটা এক্সাম্পল দিই, ধরেন আপনাদের আপনাদের লাবু স্যারকে নিয়ে এক্সাম্পল দিই। দ্য নিউজ দ্যাট মিস্টার লাবু হ্যাজ 4 wives ইজ আ মিথ। আর বললাম দ্য নিউজ দ্যাট আই নো অ্যাবাউট মিস্টার লাবু ইজ নট ট্রু। এখন দেখেন এখানে নিউজ কোনটা? নিউজ কি হচ্ছে তার 4টা বউ আছে এইটা, নাকি দ্যাট আই নো অ্যাবাউট মিস্টার লাবু এইটা? নিউজ কোনটা? নিউজ কোনটা? লাবু মিয়ার 4টা বউ আছে, এটা হচ্ছে নিউজ। তাইলে এই যে দ্য নিউজ সমান সমান দ্যাট মিস্টার লাবু হ্যাজ 4 wives, এইটাকে লেখা যেতে পারে অ্যাপোজিটিভ, এটা হচ্ছে নাউন ক্লজ। আর দ্যাট আই নিউ অ্যাবাউট মিস্টার লাবু এইটা হচ্ছে অ্যাডজেক্টিভ ক্লজ। বুঝতে পেরেছেন? অ্যাপোজিটিভ, অ্যাপোজিটিভ বুঝতে পারলেন কিনা? অ্যাপোজিটিভ বুঝতে পেরেছেন কিনা? ওকে, এখন আসেন। ভাই এটা ইজি না, এটা এটা খুবই জটিল জিনিস, যখন অনেকগুলো প্রশ্ন একসাথে আসবে, হ্যাঁ তখন বুঝবেন। এখন আসেন, ওই যে একজন বলেছিলেন যে অ্যাপোজিটিভটা হচ্ছে যে অ্যাডজেক্টিভ হয় কিনা, দেখেন অ্যাপোজিটিভটা অ্যাডজেক্টিভ হয়। আচ্ছা এখানে একটু ইয়া, আচ্ছা আমি এটা ঠিক করে দিব, এখানে যে লেখা ছিল আমি হচ্ছে খেয়াল করি নাই। আচ্ছা দেখেন, আমি হচ্ছে একটা এখানে একটা ইয়া দেই, এখানে একটা এক্সাম্পল দিই, তাইলে হচ্ছে শেষ, এটাই শেষ, এরপরে আমরা আর কোনো কিছু বলবো না, এটাই শেষ। দেখেন, আচ্ছা ধরেন আমি আহ, বললাম, এখন তো বুঝতেছি কিন্তু কয়েকটা একসাথে দিলে, আচ্ছা ধরেন আমি বললাম অ্যাপোজিটিভ কে অলওয়েজ দ্যাট দিয়ে শুরু হবে। জি, অলওয়েজ মিক্স, অ্যাপোজিটিভ ম্যাক্সিমাম সময় দ্যাট দিয়ে শুরু হয়, ম্যাক্সিমাম সময়, সব সময় না। আচ্ছা ধরেন আমি বললাম, একজন বলেছিলেন যে তাকে নিয়ে কমেন্ট করতে, আমি বললাম যে নিসা, নিসা ধরেন বললাম যে নিসা লিভস ইন ঢাকা, ঠিক আছে, নিসা ঢাকাতে বাস করে। আচ্ছা আমি বললাম যে নিসা হু ইজ আ স্টুডেন্ট অফ পিটওয়ে লিভস ইন ঢাকা। আচ্ছা বলেন তো, এই যে এইখানে হু ইজ আ স্টুডেন্ট অফ পিটওয়ে, এটা কোন ধরনের ক্লজ? নিসা হু ইজ এ স্টুডেন্ট অফ পিটওয়ে, এটা কোন ধরনের ক্লজ? নিসা হু ইজ এ স্টুডেন্ট অফ পিটওয়ে, গুড, এটা হচ্ছে, এটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ ক্লজ, গুড আপনারা ধরতে পেরেছেন, এটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ ক্লজ। এটা হচ্ছে না, এটা নাউন ক্লজ না, এটা নাউন ক্লজ না, এটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ ক্লজ, এটা অ্যাডজেক্টিভ ক্লজ, এটা এটা অ্যাপোজিটিভ না, এটা অ্যাপোজিটিভ না। এখন আসেন, আমি যদি এটাকে এভাবে লিখি, যদি আমরা ছোট করে লিখি, নিসা আ স্টুডেন্ট অফ পিটওয়ে লিভস ইন ঢাকা। এখন এটা বলেন তো, এই যে এ স্টুডেন্ট অফ পিটওয়ে এটা কোন ধরনের ফ্রেজ? এ স্টুডেন্ট অফ পিটওয়ে কোন ধরনের ফ্রেজ? গুড, এটা হচ্ছে অ্যাপোজিটিভ, এটা অ্যাপোজিটিভ,
এবং এটা হচ্ছে একটা নাউন ফ্রেজ। আপনারা বুঝতে পারছেন? তার মানে আপনি যখন একটা অ্যাডজেক্টিভ ক্লজকে এরকম ছোট করে ফেলবেন, অ্যাডজেক্টিভ ক্লজকে এরকম ছোট করে বসাই দিবেন, তখন সেটা অ্যাপোজিটিভ হয়ে যায়। ঠিক আছে? তো যাই হোক, আমার ধারণা, আমার যেটা বিশ্বাস সেটা হচ্ছে আহ, কঠিন কোনো কিছু আপনাদের পরীক্ষাতে আসবে না। ফ্রেজ ক্লজ নিয়ে কঠিন কোনো কিছু আপনাদের মধ্যে আসবে না। নাউন কিভাবে? নাউন হচ্ছে, এই যে দেখেন এখানে এই নিসার পরে যে এক্সট্রা একটা তথ্য, এই স্টুডেন্ট অফ পি টু এই এক্সট্রা একটা তথ্য এই যে কমা দিয়ে আলাদা করা আছে। নাউন এই অ্যাপোজিটিভ যখন নাউন ফ্রেজ হিসেবে বসে তখন সবসময় এরকম কমা দিয়ে আলাদা করা থাকে, অবশ্যই কমা দিয়ে আলাদা করা থাকবে, অবশ্যই থাকবে। যদি কমা দিয়ে আলাদা করা না থাকে তাইলে ওটা ভুল। ঠিক আছে? সবসময় কমা দিয়ে আলাদা করা থাকবে। অ্যাপোজিটিভ থাকবে নাকি নাউন? যে কোনো একটা থাকবে, যে কোনো একটা থাকবে। জি বলেন, কি কোশ্চেন ছিল? আল নূর, সাফি, কি কোশ্চেন ছিল বলেন।